পিঠের ক্ষত শুকাতে কতদিন লাগবে ডক্টর? প্রমুখের হাত ও পিঠ খুবই নিখুঁতভাবে পর্যবেক্ষণ করল ডক্টর। সিরাতের কথায় নম্র কণ্ঠে বলল, একটু সময় তো লাগবেই। তাছাড়া পরপর 2 জায়গায় আহত হয়েছেন তিনি। পূর্বে নিশ্চয়ই শত্রুতা ছিল, ভাগ্যিস অল্পর জন্য বেঁচে গেছে। সিরাত চোখের পানি মুছে প্রমুখের ঘুমন্ত মায়াবী মুখশ্রীর দিকে এক নজর তাকালো। কেমন নির্জীব হয়ে আছে মুখমণ্ডল। সিরাত হাত উঠিয়ে ছেলেটির গায়ে হাত বুলিয়ে দেয়। তাদের হসপিটালে ভর্তি হওয়ার আজ 4th দিন। সেই রাতে 8 ঘন্টা পর প্রমুখের ঘুম ভাঙে। দেহে তীব্র ব্যথা অনুভব হতে কল্পনা করে সেই দৃশ্য। পিছন থেকে ছুরি না চালালে সেই দিনই চিনতে পারত বিতু তেজি পুরুষটাকে, যে কিনা সামনে এসে লড়াই করতে জানে না। মেরুদণ্ডহীন কাপুরুষের দল। জ্ঞান ফেরার পর সিরাতের কাছে তারপরে সকল ঘটনা শুনে। পিঠের ব্যান্ডেজের কারণে ঠিকমতো ঘুমানো যায় না। হাতের জন্য নড়াচড়া তো দূর, উঠে যে বসবে সেই জো নেই। ঘুম ভাঙার পর আজ পর্যন্ত শুধু সিরাতের কান্নাই দেখে যাচ্ছে সে। নিজের সামনে নাক টেনে টেনে কাঁদতে দেখে ভীষণ কষ্ট হলো বুকের বাঁ পাশের যন্ত্রণায়। এই প্রথম অনুভব করলো তার ব্যথাও অন্যজন কাঁদে, কষ্ট পায়। সারাদিন মেয়েটা বেডের পাশে বসে থাকে, কিছু চাইলে দৌড়ে এনে দেয়। তাকে সুস্থ করার জন্য আজকাল অহেতুক গল্পও জোরে বসে, যাতে ছেলেটা হাসে ট্রমা থেকে ফিরে আসে। ডক্টর বলেছে সারাক্ষণ চুপ করে থাকলে মানসিকভাবে আঘাত পাবে, তখন শারীরিক ও মানসিক দুইভাবেই অসুস্থ হয়ে যাবে। তাই সিরাত প্রতিটি সময় স্বামীকে সময় দেয়, কথা বলে, নর্মাল করতে চায়। রাত জেগে থাকতে থাকতে সিরাতের যখন খুবই ঘুম পায়, অচেতন অবস্থায় প্রমুখের পায়ের কাছেই ঢলে পড়ে। কক্সবাজারের হোটেল থেকে নিজেদের লাগেজ সহ জিনিসপত্র পরদিনই সিরাত একা গিয়ে হসপিটালে নিয়ে আসে, কারণ এখান থেকে তারা মাওনা ব্যাক করবে। আঘাত পাওয়ার পর আরও একটা জিনিস প্রমুখ খেয়াল করলো, সিরাতের সাহায্য ছাড়া এক মুহূর্ত আজকাল চলতে পারছে না। সকালে নিজের হাতে খাইয়ে প্রতিটি ওষুধ খাওয়ায়, দুপুরে গোসলে হেল্প করে, বাথরুমে ধরে ধরে নিয়ে যায়। 3 বেলা খাইয়ে দেওয়ার পাশাপাশি সারাক্ষণ খেয়াল রাখে ক্ষত থেকে রক্ত ঝরছে কিনা। এসব কাজে প্রতিনিয়ত প্রমুখ অবাক হয়। চোখে হাজারো বিস্ময় নিয়ে এক পরিশ্রম করা যোদ্ধা নারীকে দেখে, যে সকল অলসতা বিরক্ত বলে তার স্বামীকে সুস্থ করার জন্য সেবা যত্ন নিচ্ছে। দ্রুত আগের মতো ভালো হওয়ার জন্য উঠে পড়ে দৌড়াদৌড়ি করে যাচ্ছে। তাতে একটু নেই কোনো ক্লান্তি, নেই অসহ্য। চোখের সামনে যে লক্ষ্য করলো, লাবণ্যময়ী বইয়ের স্বামীর টেনশনে রুক্ষ মুখশ্রী হয়ে ওঠা। মেয়েটা কেমন শুকিয়ে গেছে। রাত জেগে আর কান্না করার ফলে চোখে মুখে মলিনতার ছাপ, চোখের নিচে কালো দাগ স্পষ্ট। কক্সবাজারে নিয়ে আসার সময় যে হাসি লেগেছিল মুখে, ফেরার সময় ঠিক তেমনি মন খারাপের বিষণ্ণতা ফুটে উঠেছে। প্রমুখ তা দেখে মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। তার একটু ভুলের জন্য মেয়েটির উপর দিয়ে জ্বর বয়ে যাচ্ছে। সিরাতের মন ভালো করার আশায় ঘুরতে এসে এখন মন খারাপের কারণ হতে হচ্ছে তাকে। সিরাত দুপুরে ওষুধ খাওয়াচ্ছিল। প্রাণের গ্লাস এগিয়ে দিয়ে সিরাত বলল, আরও নাকি 15-20 দিন লাগবে সুস্থ হতে। এতদিন তো সম্ভব নয় এখানে থাকা, তার উপর বেড রেস্টও দিবে। তাই ডক্টরের সাথে আলাপ করেছি কোনোভাবে মাওনা হসপিটালে যাওয়া যায় কিনা। উনি আপনার রিপোর্ট দেখে রাজি হয়েছেন, তবে হেয়ালি করা চলবে না। তাই ভাবছি 1 ঘন্টা পরেই রওনা দিব, সব গোছগাছ করাও আছে। প্রমুখ তাকিয়ে দেখছিল বউকে। নরম মেয়েটি হঠাৎ এক ক্ষুদ্র জ্বরে যেন শক্ত ধাঁচের হয়ে গেছে। মুখ নাড়িয়ে বড়দের মতো শক্ত শক্ত কথা বলছে। তা পর করে প্রমুখ মুহূর্তে হতভম্ব হচ্ছে। সে চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। সিরাত হাত ধুয়ে এসে কপাল কুঁচকে বলল, কি হলো, কথা বলছেন না যে? আপনার মতামত কি? বাসায় ফিরবেন নাকি এখানেই থাকবেন? এত হাইপার কেন হচ্ছে তুমি আমাকে নিয়ে? তুমি যা চাইবে তাই হবে। নিজের দিকে একবার তাকিয়েছ? আনমনে কথাটি বলে প্রমুখ মেয়েকে রাগ দেখিয়ে অন্য পাশে ঘুরে রইল। মেয়েটি কেন নিজেকে অবহেলা করবে? এত চিন্তা করতে হবে কেন? শরীর যেহেতু আছে, তবে আঘাত কত থাকবে, তাই বলে ভেঙে পড়া যাবে না। ধৈর্য নিয়ে আগে নিজেকে ঠিক করাই ভালো, তারপর ওই কাপুরুষদের দেখে নেওয়া যাবে। তাছাড়া সে তো বেঁচে আছে এই বেশি। যদি হঠাৎ কোনো এক শত্রুর কাছে মরে যায়, তাহলেও কি মেয়েটা কাঁদবে, কষ্ট পাবে? সিরাত তার কথায় উত্তর না দিয়ে মুখ গোমড়া করেই বসেছিল। প্রমুখ হঠাৎ থমথমে গলায় প্রশ্ন করল, হুট করে আমি মরে গেলে তুমি কি খুব বেশি কষ্ট পাবে সিরাত? খুব কাঁদবে? নাকি আমাকে ভুলে অন্য কারোর ভালোবাসায় ডুবে মরবে? আকস্মিক কথায় মাথা নত করে রাখা সিরাত চমকে তাকায়। চোখ বড় বড় করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের নির্বিকার সুরে একটু আগের ভয়ঙ্কর কথাগুলো বলা ব্যক্তিকে। কিভাবে পারলো এসব অলক্ষ্যে কথাগুলো বলতে? একটু গলা কাঁপলো না? সে এসব চিন্তাও করতে পারে না। আর লোকটি কি অনায়াসে বলে দিল? সিরাতের চোখে জমে থাকা অশ্রুগুলো টপাটপ করে পড়তে লাগলো। ঠোঁট কামড়ে দলা পাকানো কান্নাগুলো খুব কষ্টে গিলে ফেলল। প্রমুখের শক্ত চোখ মুখের দিকে তাকিয়ে সে টলমল নয়নে তাকায়। একবার রুক্ষ মেজাজে কাট কাট গলায় বলল, কাঁদবো কেন?
কে হন আপনি আমার? কষ্ট তো মানুষ রাস্তার ক্ষুধার্ত কুকুর বিড়ালের জন্য পায়, আর আপনি তো জলজ্যান্ত মানুষ। হোক না একটু হৃদয়টা পাষাণ। এই পাষাণ পুরুষের জন্য অল্প হলেও কষ্ট পেতেই পারি, এতে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। এক প্রকার শক্ত গলায় কথাগুলো বলে থামল সে। প্রমুখ গভীর নয়নে তাকিয়ে ঠোঁটের কোণে হাসি টেনে হাসছে। মেয়েটির কথাগুলো তার নিকট দারুণ শোনালো। কি রাগী স্বর! সিরাজ সেদিকে নজর না দিয়ে ফের দাঁতে দাঁত শক্ত করে বলে, আর বাকি রইল অন্যের ভালোবাসায় ডুবে মরা। যেহেতু আপনি মরেই যাবেন, তাহলে এই ভরা যৌবনকাল কেন একা একা কাটাবো? বৃদ্ধকাল তো পড়েই আছে। অবশ্য অন্য পুরুষ দরকার হবে, বিয়েও করব, বাচ্চাও হবে। সেই পুরুষকে হবে জানেন? সিরাতের এই হেয়ালি কথায় প্রমুখের কপাল কুঁচকে যায়। রাগে থরথর করে কাঁপতে লাগলো দেহখানা। হাত দুটি মুষ্ঠবদ্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইল, কিন্তু বরাবরের মতো ব্যর্থ হলো। সিরাত সবে অবলোকন করে মনে মনে বেশ মজা পাচ্ছে। মনে মনে ভাবলো, দেখ বেটা, এখন কেমন জ্বলে। আমাকে জ্বালিয়ে মজা পেতে চাইছিলেন না, তাই না? এবার নিজেই আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে যা। প্রমুখ সোয়াল শক্ত করে রাগান্বিত গলায় বলল, কে সেই পুরুষ? কার এত বড় কলিজা যে আমার জায়গা নেবে? আমার বউকে স্পর্শ করবে, তার হাত আমি ভেঙে ফেলবো। ওর বাবা হওয়ার মূল্যবান যন্ত্রটা কেটে রাস্তার নেড়ি কুত্তাকে খাওয়াবো। কোন কুত্তার বাচ্চার কথা বলছো বলো? তোমাদের দুজনকে আমি খুন করে মারবো। সিরাতের আবার পেট ফেটে হাসি আসছে। সে খুব কষ্টে ঠোঁট কামড়ে হাসি আটকালো। মাথা নিচু করে নির্বুকের সুরে বলল, সাপন হলে ভালোই হয়। কি বলেন? ছেলেটা আপনার প্রতিদ্বন্দ্বী, তাই খেলাও জমবে। একদম মেরে ফেলবো। ওই একবার দেশে ফিরুক না, তৎক্ষণাৎ ওর রক্ত দিয়ে আমি গোসল করব। তারপর তোমাকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারবো। সিরাত অনুভব করলো ছেলেটি আস্তে আস্তে অনেক বেশি হাইপার হয়ে যাচ্ছে। রাগে অনবরত ফোঁস করছে। এরকম করতে থাকলে হিতে বিপরীত হবে। তাই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সিরাত গলা খাঁকড়ি দিল। তবে তার ব্যাপারে মারাত্মক প্রসেসিভ আর জেলাস বলে খুশিও হলো সে। মনে মনে কুটিল হেসে গম্ভীর কণ্ঠে বলল, রক্ত দিয়ে গোসল করার সময় আপনাকে না হয় সাহায্য করলাম, তাছাড়া আমাকে কি করবেন তা খুব ভালো মতোই বোঝা হয়েছে। ঘন্টা করবেন ঘন্টা। প্রমুখ রাগে আবার তেড়ে গেল তার দিকে। সিরাত ফিক করে হেসে মুখ ভেঙিয়ে দৌড়ে পালালো। সিরাত গাড়িতে নিজেদের সব জিনিসপত্র রেখে প্রমুখকে ধীরে ধীরে হসপিটাল থেকে বের করে আসেনি। গাড়ির পিছনের সিটে আলতো করে বসিয়ে নিজেও বসলো তার পাশে। দুপুর তখন 2টা। প্রমুখ খুবই সচেতন হয়ে বসে বলল, আমার ফোন বের করো। সিরাত বের করলো তার ফোন। প্রমুখের কথা মতো কবিরের নাম্বারে কল করে। ছেলেটির কানে ধরল। কল রিসিভ হতেই প্রমুখ বলল, কোনো আপডেট পেয়েছিস? হ্যাঁ, রাঙামাটির এক অঞ্চলে গা ডাকা দিয়েছে। রায়হান অলরেডি সেখানে পৌঁছে যাবে আজকে। প্রমুখ কল কেটে দেয়। কবিরের সেই মেসেজটি গতকালকেই দেখেছে প্রমুখ। তৎক্ষণাৎই ধরে ফেলেছে তাকে আঘাত করা ব্যক্তিটিকে। তখনই প্রমুখ কবিরকে বলে দেয়, গর্তে লুকিয়ে থাকলেও তাকে খুঁজে বের করতে। পুরনো হিসেব এখন এক একটা মাংসের টুকরোর বিনিময়ে মিটিয়ে নেবে। যেহেতু ফিরেই এসেছে, আর পালিয়ে যেতে দেওয়া যাবে না। আজ থেকে বছর 4 আগে এক ইন্ডিয়ান লোকের সাথে তার সাক্ষাৎ হয়। হঠাৎ করে ধীরে ধীরে হয়ে ওঠে একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী। তার নাম ছিল দুর্জয় সিং। মিলে মিশে একসাথে কাজ করার ফলে 3 মাসে প্রচুর মোটা টাকা ইনকাম করতে থাকে তারা। দুর্জয়ের কুবুদ্ধিতে বিদেশি অস্ত্র পাচার, ইয়াবা, হিরোইন বিক্রির মাধ্যমে বেশ টাকাও হাতিয়ে নেয় দুজন। প্রতিদিন একই গাড়িতে যাতায়াত, রেস্টুরেন্টে আড্ডা, বাসায় পার্টি, সব মিলিয়ে দুজনের দারুণ এক সময় কাটতে লাগলো। কিন্তু হঠাৎ একদিন দুর্জয় সিং জোর করে উত্তেজনার বশে প্রমুখের বাসায় প্রচুর ড্রিঙ্কস করে। নতুন ডিল হওয়ার আনন্দে উল্লাসে মাতাল হয়ে নিজের হুঁশ জ্ঞান হারিয়ে ফেলে। রাতে বাসায় ফেরার সময় রাস্তার পাশে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে লিফট দেওয়ার অফার দেয়। মেয়েটি কাছুমাছু ভঙ্গিতে নাকচ করে দেয়, কিন্তু দুর্জয় সিং নাছোড়বান্দা। মিষ্টি মিষ্টি কথার জালে ফাঁসিয়ে অবশেষে গাড়িতে ওঠায়। তারপর নিজের বাসায় নিয়ে যায়। আর রাত তখন আনুমানিক 11টা। মেয়েটি রাস্তায় চিল্লাচিল্লি করলে সে জ্ঞান হারানোর স্প্রে করে। ব্যাস, মেয়েটার অজ্ঞানের সুযোগ নিয়ে নিজে বিছানায় এনে একটানা নির্মমভাবে দর্শন করে। নেশায় বুঁদ হওয়া দুর্জয় মেয়েটি যখন জ্ঞান ফিরল, তখনও ছাড়ল না। সেই নিকৃষ্ট রাতে মেয়েটি চিৎকারে তার সম্পূর্ণ বাসা কেঁপে ওঠে। একটু বাঁচার আশা চিৎকার করতে থাকে। নিজের বড় বড় নখ দুর্জয়ের গালে মুখে ডাবিয়ে দিল। দুর্জয় রেগে মেয়েটি দেহে আরও নির্মমভাবে অত্যাচার শুরু করে। মেয়েটি এত হিংস্র নির্যাতন সহ্য করতে পারে না। শত আত্মচিৎকারে দুর্জয়ের হাতে পায়ে ধরে কান্না করে। কিন্তু আফসোস, তার কান্নায় রুমের ভিতর পর্যন্তই সীমাবদ্ধ। ওই জানোয়ারের হাত থেকে এক বিন্দুও রেহাই পেল না। কষ্ট আর দুর্জয়ের হিংস্রতায় নাজুক মেয়েটি নিথর দেহ বিছানার মাঝেই লুটিয়ে পড়ে। অতিরিক্ত ব্যথার রক্তপাত হওয়ায় আস্তে আস্তে নিঃশ্বাস আটকে মৃত্যুবরণ করে। সে রাতে কোনোভাবেই নিজেকে মানুষরূপী জানোয়ারের হাত থেকে রক্ষা করতে সে পারেনি। দিনের মধ্যপ্রহরে যখন দুর্জয়ের হুঁশ ফিরে আসে, সে বোঝার চেষ্টা করে কাল কী কী করেছে সে।
নিজে থেকে একটু দূরত্বে একটি মেয়েকে উলঙ্গ বিশ্রী অবস্থায় দেখতে পেয়ে ঘাবড়ে যায়। আফসা আফসা স্মৃতি মনে পড়ে তার। তৎক্ষণাৎ ভয়ে চুপসে যায় সে। দিক বেদিক বলে দ্রুত পেশ হয়ে আসে। এরপর উপায় না পেয়ে প্রমুখকে কল করে, কিন্তু তার এই কুকর্মকে কোনো মতেই প্রমুখ সাপোর্ট করে না, বরং উল্টো ভাগের মতো গর্জন করে উল্টো ভয় দেখানো শুরু করে। যতই কুকর্ম করুক প্রমুখ তবু আগে থেকে জোর জবরদস্তি করে মেয়েদের কষ্ট দেওয়া একদমই পছন্দ নয় তার। সেখানে দুর্য উত্তেজিত হয়ে মেরেই ফেলেছে। তাছাড়া প্রমুখ তখনও নারীর সঙ্গে লিপ্ত হয়নি। তার পবিত্র মস্তিষ্ক তীব্র প্রতিবাদ জানায়, ফুসফুস করে সারা দেহ। অশ্রাব্য গালিগালাজ করে কল কেটে দেয়। শেষে এও বলল আর কখনো একসাথে কাজই করবে না। যদি ফের যোগাযোগ করার চেষ্টা করে মেরে ফেলবে। দুর্য হতাশায় শেষে কিছু না বুঝে মেয়েটির নিজের বাঁশবাগানের মাটি চাপা দিয়ে দেয়। এরপর আর কেউ জানতেও পারল না কি হয়েছিল সেদিন। সেই থেকে প্রমুখ তার প্রতি ভীষণভাবে ক্ষুব্ধ। সমস্ত যোগাযোগ বন্ধ করে একা একাই কাজ করতে থাকে। সারাদিন পরিশ্রমে যখন ভালোই সব চলছিল, ঠিক সেই সময় দূর থেকে তার কাজ দেখে দুর্য হিংসায় জ্বলে পুড়ে মরে। প্রমুখ টাকা পয়সায় গাড়ি বাড়ি দেখে হিংসে হলো, কারণ সে প্রথম থেকে সাপোর্ট দিল, সবসময় প্রমুখকে পরিশ্রম মেধা খাটিয়ে এত দূর নিয়ে আসছিল। এটাই তার সহ্য হলো না। দু চোখের কাঠা হয়ে দাঁড়ালো। একদিন বাসায় গিয়ে একটি দলিল প্রমুখের সামনে রেখে সাইন করতে বলে। তার সম্পত্তির ভাগ দুর্জয়ের নামে লিখে দিতে বলল। প্রমুখ কিছুতেই রাজি নয়। মাথা ঠান্ডা করে অনেকবার বোঝায় প্রমুখকে। প্রমুখ উল্টা তাকে বাসা থেকে বের করার হুমকি দেয়। শেষে কিছুতেই কাজ না হয় দলিলের কাগজ টুকরো টুকরো করলো। এতেই গরম হয়ে যায় দুর্জয়ের। দাঁতে দাঁত চেপে হুট করে বিদেশি অস্ত্র বের করে বাসায় কাজ করা এক মেয়ে স্টাফের পেট বরাবর ছুরি চালায়। সেই মুহূর্তের মাঝে 4টি মেয়েকে মেরে ফেলে সে। তার দলের লোকেরাও অনবরত কবিরদেরকে যেন প্ল্যান করে এসেছিল। হঠাৎই আক্রমণে অপ্রস্তুত প্রমুখের দল তৎক্ষণাৎ প্যান্টে গুজে রাখা বের করে দুর্জয়ের গায়েও শ্যুট করে। দুর্জয়ও পাল্টা আঘাত হানে। এভাবে দু দলের একের পর এক আঘাতে পুরো বাসা নিমেষে রণক্ষেত্র হয়ে যায়। প্রমুখ শেষে যখনই দুর্জয়ের বুক বরাবর, তৎক্ষণাৎ দুর্জয় অ্যাসিস্ট্যান্ট ধীমান শর্মা সুযোগ বুঝে প্রমুখের হাতে গুলি করে তার বসকে নিয়ে পালিয়ে আসে। কবিররা অপ্রস্তুত থাকায় সেদিন তাদের আটকে রাখতে পারেনি। দুর্জয়ের সারা দেহে ক্ষত আর গুলির চিহ্ন। সে রাতে প্রাথমিক চিকিৎসা নিয়ে ধীমান শর্মার পরামর্শে ভারতে পাড়ি জমায় তারা। এরপর অনেক খুঁজেও প্রমুখের লোকেরা তাকে আর পেল না। ভেবে নিয়েছে পালিয়ে গেছে, আর কোনোদিন এদেশে ভুলেও ফিরবে না। কিন্তু আজ প্রায় 4 বছর পর প্রতিশোধের আগুনে আবারও ফিরে আসলো প্রমুখকে মারতে। সে ভাবনা থেকে প্রমুখ প্ল্যান করলে এবার আর বাঁচতে দিবে না, তার অস্তিত্ব বিনাশ করে দিবে। তাছাড়া দুর্যোগকে খুঁজতে আর বেশি সময় লাগবে না। রায়হান শুরু করে দিয়েছে অভিযান। যতই মুখোশধারী হয়ে লুকিয়ে থাকুক ধরা সে পড়বেই। 4 বছর আগে সেই হিসাব মিটিয়ে নিতে হবে। গভীর রাতের নির্জন রাস্তা। আশেপাশে কয়েকটি নেড়ি কুকুর অনবরত ঘেউ ঘেউ করছে। সাদা রঙের একটি গাড়ি চলছে আপন গতিতে। গড়িতে রাত 2টার ঘরে প্রবেশ করেছে। সিরাত তখন পিছনের সিটে হেলান দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। আর আধা ঘন্টার মধ্যে তারা মাওনা প্রবেশ করবে। রাতে এক রেস্টুরেন্ট থেকে হালকা নাস্তা করে। সিরাত শুনেছে তার মায়ের হঠাৎ করে ভীষণ জ্বর। সেই থেকে স্বামী আর মায়ের চিন্তায় ঘুমাতে পারছে না। আজ আসার সময় বারবার বলেছে একবার তাইমা খানমকে দেখে যেতে। প্রমুখ কিছু বলেনি, চুপচাপে ছিল। তারও মনে হয়েছে আজ রাতটা তাইমা খানমের সাথে থেকে গেলে মন্দ হয় না। একটু মায়ের আদর, জামাই আদরও পাওয়া যাবে। আর বউটা এতদিনের কষ্ট ভুলে একটু হাসবে। সে ভাবনা থেকে তাইমা খানমের বাসায় যাওয়ার পরিকল্পনা করে। একটানা বসে থাকায় প্রমুখের পিঠে অসহনীয় ব্যথা অনুভব হতে ঘুম ছুটে যায়। একটু আগে জেগে থাকতে থাকতে চোখ লেগে আসছিল তার। প্রমুখ চোখ খুলে পাশে তাকালো। মেয়েটা মাঝখানে দূরত্ব বজায় রেখে একদম কর্নারে গিয়ে শুয়ে আছে, যাতে ঘুমের গোলে বলেও প্রমুখের ব্যথা না লাগে। আনমনে হাসলো প্রমুখ। নরম স্বরে বলল, শাশুড়ির বাড়ি কাছাকাছি এসে পড়েছে সিরাত। প্রথম ডাকে একটুও সাড়া শব্দ করলো না। প্রমুখ এবার গলা উঁচিয়ে ডাকতে ধরফর করে ওঠে। বয়র্ত কণ্ঠে বলল, ব্যথা দিয়েছি? সরি, আমি আসলে বুঝতে পারিনি। কখন ঘুম এসেছে চোখে? কোথায় ব্যথা লেগেছে বলুন? প্রমুখ ফুঁস করে নিঃশ্বাস ফেলে তার হৃদয়ে তর্জনী আঙ্গুল দিয়ে পিস পিস করে বলল, এখানে খুব ব্যথা। আপনার কাছে কি সারিয়ে দেওয়ার ওষুধ আছে ম্যাডাম? সিরাত তার কথা ধরতে ফেলে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, কিছু হয়নি। চোখ মুখ স্বাভাবিক করে বসে আছে। প্রমুখ রাতের নির্জন রাস্তা দেখিয়ে বলল, আর মাত্র 25 মিনিট লাগবে, তারপর শাশুড়ি আমার বাসায় পৌঁছাবো। সিরাত চমকে তাকায়। খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি? 3 সত্যি। চারপাশের নিস্তব্ধতায় চেয়ে আছে পুরো বাসা। এত রাতে কোনো বাসার মানুষও জেগে থাকার কথা নয়। রাতের অন্ধকারে পরিবেশ হয়ে উঠেছে শীতল। বারান্দার গ্রিল ধরে নিচে থেকে একটি যুবক উপরে উঠল। দোতলায় রুম হয় তেমন কাঠখড় পোড়াতে হলো না। খুবই অনায়াসে চিহ্নিত বাসাটির সেই রুমে ঢুকে পড়ল।
চারপাশে আলোর কোনো দেখা নেই। যুবকটির মুখে মাস্ক পরা, চোখে কালো চশমা, গায়েও তার কালো শার্ট প্যান্ট। সম্পূর্ণ বাসা অন্ধকার হওয়ায় তাকে এক বিন্দুই চেনার উপায় নেই। শক্তপোক্ত দেহে যুবকটি গভীর নয়নে চারপাশ পর্যবেক্ষণ করলো। পা টিপে টিপে ড্রয়িং রুমে প্রবেশ করে। হাতের নির্ম আলো চার্ট লাইটটা দৌড়ে আশপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। যার উদ্দেশ্যে এসেছে তাকেই পাওয়া যাচ্ছে না। আস্তে ধীরে সচেতন নজরে এগিয়ে গেল বাম পাশের রুমের দরজায়। দুই রুমের মধ্যে বাম পাশের রুমটা একজন 40 ঊর্ধ্ব মহিলা বেবরে ঘুমাচ্ছে। বাড়ির নিঃশ্বাসের আওয়াজ ভেসে আসছে। হয়তো কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। এই মুহূর্তে তাকে টুকরো টুকরো করে ফেললো, এক বিন্দুও টের পাবে না। দরজা ভিজিয়ে রাখার ফলে আর কষ্ট করতে হলো না। দ্রুত এগিয়ে নিজের কাজ হাসিল করার জন্য উঠে পড়ে লাগে। সময় বেশি নেই, যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। সে প্ল্যান মতো প্যান্টের মাঝে গুজে রাখা চকচকে বিদেশি বের করলো। এরপর আস্তে আস্তে এগিয়ে যায় মহিলার নিকট। লাইট পাশে রেখে রক্তচক্ষু হয়ে তাকায়। তৎক্ষণাৎ বাম হাত বাড়িয়ে চেপে ধরল মহিলাটির নাকমুখ। সেকেন্ডের মাঝে ঘুম ছুটে যায় তার। বয়ার্ত চেহারায় তাকালো অন্ধকারে অস্পষ্ট টকবগে যুবকের মুখের দিকে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, সে হাত পা ছোড়াছুড়ি শুরু করে দেয়। নিজের দু হাতখানা বাড়িয়ে আঁকড়ে ধরল যুবকটির বাম হাত। সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করলো মুখ থেকে হাত সরানোর, কিন্তু বরাবরই বিফল। হিতে বিপরীত হয়ে দম বন্ধ হয়ে আসছে। যুবকটি তার আচরণে রেগে তাকায়। ডান হাতে ছুরিখানা দিয়ে সামনে আনলো। সেই দৃশ্য দেখে আরো ভয়ে শিউরে ওঠে। আর এক সেকেন্ডও সময় অপচয় করল না যুবকটি। গলা বরাবর ধরে দিল এক টান। সঙ্গে সঙ্গে তাইমার চোখ মুখ অস্বাভাবিক বড় হয়ে যায়। গলা সেই জায়গা থেকে চলকে উঠল। নিমেষে সমস্ত মুখে রক্ত লেগে ভয়ানক রূপে পরিণত হয়। গা ভিজে যায়। তাইমার হাত পায়ের নাড়াছাড়া হয়ে আসে ধীরে ধীরে। শুধু মনে পড়ল নিজের মেয়ের মুখটা। পৃথিবীতে তার একটি মেয়েই আছে, সে ছাড়া কিভাবে বাঁচবে পাগলি মেয়েটা। যুবকটি রক্ত শরীর সামনে এনে নিজের গালে স্পর্শ করে। তৎক্ষণাৎ সমস্ত তার গালে রেগে যায়। আস্তে আস্তে ঠোঁটে এসে থামলো। তাইমার নিঃশ্বাস এখনো পুরায়নি। সে যন্ত্রণায় অনবরত ঘুমাচ্ছে। মুখ দিয়ে অস্পষ্ট শব্দ বের করে যাচ্ছে। যুবকটি তার সোয়াল শক্ত করে ধরে শাসায়। এক পর্যায়ে পরপর 3 বার ফেলল। তাইমার চোখে আর জলের বদলে রক্ত। পা দুটি নিস্তেজ। এলোমের দেহটা লুটিয়ে পড়ে আছে বিছানায়। তার শেষ নিঃশ্বাস যাওয়ার আগে বিড়বিড় করলো, আমার সোনা, বেশি দিন থাকতে পারলাম না মা, ক্ষমা করে দিই সে অবাগী মাকে। সিরাত আমার সোনা খুব কষ্টে বলে একটু শ্বাস নেয়। এরপর বয়ার্ত কণ্ঠে বলল, আব্বা, আমার মাকে খুব সুখে রাখবে, কথা দাও। তৎক্ষণাৎ তার নিঃশ্বাস চলে যায় চিরদিনের জন্য। নিস্তেজ দেহে পড়ে রইল বিছানায়। যুবকটি নিজের গায়ে মুছে নেয়। এবার চলে যাওয়ার পালা। কিন্তু দ্রুত টর্চ হাতে নিতে আলো চলে যায় দেওয়ালের একটি পটফ্রেমে। মুহূর্তে কপাল কুঁচকে যায় তার। কৌতূহলবশত এগিয়ে যায় হনহনিয়ে। খুব নিকটে যেতে চমকে যায়। পটফ্রেমে দুজন মা মেয়ের ছবি। সেই ছবি চোখে ভাসতেই সে ভয়ে আড়ষ্ট হয়ে যায়। মেয়েটির চেহারায় টর্চের আলো নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে গলা শুকিয়ে যায়। পিছপিড়ে তাইমার মুখে টর্চ ধরে আবারও প্রেমে ধরে। এভাবে পরপর কয়েকবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখে শিওর হলো তার ভাবনাই ঠিক। সে যা ভাবছে তাই সত্যি। অজান্তে মস্ত বড় ভুল হয়ে গেছে। ভাবলো হয়তো বলে অন্য রুমে চলে এসেছিল, কিন্তু এখন কি উপায়? উত্তেজনায় আবার অন্য কাউকে করে ফেললো না তো? নাকি সত্যি এসে মহিলা? দ্রুত শিওর হওয়ার জন্য ফোন বের করলো। গ্যালারিতে ঢুকে দেখলো একই মহিলার ছবি। তার মানে ভুল ঠিকানায় সে আসেনি। কিন্তু সে মস্ত বড় ভুল হলো। তার মনে হাজারো প্রশ্ন উকি দেওয়ার মাঝে হঠাৎ কলিং বেল বেজে ওঠে। তৎক্ষণাৎ চমকে তাকালো দরজার দিকে। অজান্তে হাতে সেই ফ্রেমখানা পড়ে যায় ফ্লোরে। মুহূর্তে কাছের টুকরোগুলো শব্দ করে খণ্ড খণ্ড হয়ে যায়। নিস্তব্ধ বাসায় ওই শব্দটা ভয় মিশ্রিত শোনালো। যুবকটি আবার দিশাহারা হয়ে পড়ে। এই গভীর রাতে কে এলো বাসায়? ঠিক সেই সময় বাহির থেকে উচ্চস্বরে কারো ডাক এলো, মা, মা উঠো, দরজা খোলো, দেখো আমরা এসেছি। হঠাৎ বাসার ভিতর কিছু ভাঙার শব্দ শুনে সিরাত কপাল কুঁচকায়। ঘরের ভিতর কিসের শব্দ? তারা কি তাড়াহুড়ো করে ওঠার সময় তাইমা খানমের কাপড়ের সাথে কিছু লেগে ভেঙে গেল? সিরাত সন্দিহান চোখে প্রচণ্ড জোরে দরজায় করাঘাত করা শুরু করে। চেঁচিয়ে বলে ওঠে, ও মা, উঠছো না কেন? এত কিসের মরার ঘুম ঘুমিয়েছ? সিরাতের কণ্ঠ শুনে বয়ার্ত চেহারায় দরজার পানে বিস্ময় নিয়ে তাকায় যুবকটি। শুকনো ডোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলল। বুকের মাঝে তোলপাড় শুরু হয়ে গেছে। এখন ঘটনার মুখোমুখি হলো সে। কখনো ভাবিও নি এই মানুষটাই সিরাতের মা হবে। এটাও জানতো সিরাত এ বাসায় থাকে, কিন্তু এই রুমটাই যে হবে কামিন কালেও ভাবেনি। বয়ে চোখ মুখ কালো বর্ণ ধারণ করলো। অস্থির চিত্তে এলোমেলো পা ফেলে বারান্দার কাছে যেতে তাইমা খানমের ফোন তিক্ত শব্দে বেজে ওঠে। হঠাৎ শব্দে আরো ভয় পেয়ে যায় সে। একবার পিছন ফিরে তাকিয়ে দৌড়ে বারান্দার গ্রিল ধরে আগের ন্যায় পাইপ দিয়ে পালিয়ে গেল। কয়েকবার অবিরত করাঘাত আর চিল্লাচিল্লিতে তাইমা খানম দরজা খুলল না।
বারবার কল করলো, কেটে যাচ্ছিল, ধরার কোনো নাম নেই। তৎক্ষণাৎ বুদ্ধি করে দরজার বাহির থেকে সিরাত কান পেতে শুনল। ফোনের রিংটোন বেজে একসময় আপনা আপনি কেটে যায়। কেউ উঠে তার ফোন ধরে না। কিভাবে সম্ভব? একজন মানুষ এত চিল্লাচিল্লি করাঘাত আর কলের রিংটোনও ঘুম ভাঙে না। চোখ মুখ কুঁচকে বিষয়টা ভাবার চেষ্টা করে। তৎক্ষণাৎ সিরাতের টনক নড়ে। অজানা ভয়ে বুক ধুরু ধুরু শব্দ তুলল। আনসান মন বারবার কোডেকে বোঝালো কিছু একটা হয়েছে মায়ের। কোনো খারাপ কিছু ঘটেছে, নয়তো জীবনের প্রথমবার তার ডাকে মা সাড়া দিল না কেন? যতই বেগরে ঘুমাক না কেন, তাইমা খানম কখনো সিরাতের কণ্ঠ শুনে ঘুমিয়ে থাকতে পারত না। সিরাত দৌড়ে গেল গেটের কাছে। প্রমুখ অসুস্থ থাকায় বলেছিল গাড়িতে বসে থাকতে। সে তাইমা খানমকে নিয়ে গেটে আসবে, এরপর দুজনে ধরে বাসার ভিতর নেবে। কিন্তু সে গিয়েই তো মায়ের মুখই দেখতে পেল না, মায়ের ডাক শুনতেই পেল না। পাগলের মতো ছুটে গাড়ির সামনে দাঁড়িয়ে অনবরত হাঁপাচ্ছিল। প্রমুখ শুয়েছিল চোখ বুজে। সিরাতের কাঁপুনি শুনে দরজা খুলে সন্দিহান কণ্ঠে বলল, কি হয়েছে? শাশুড়ি মা কোথায়? সিরাত উত্তেজিত গলায় উত্তর দিল, মা দরজা খুলছে না। আমি কতবার কল করলাম, কলিং বেল বাজালাম, তবুও দরজা খুললো না। দরজা ধাক্কাধাক্কি করেও মায়ের কোনো রেসপন্স পেলাম না। আমার মায়ের হয়তো কিছু একটা হয়েছে। আপনি আসুন না, দেখুন। দরজা ভেঙে ফেলুন, আমি ভিতরে যাব। আমার মায়ের কাছে নিয়ে চলুন। মা নিশ্চয়ই ভালো নেই, কিছু একটা হয়েছে। অস্থির কণ্ঠে একদমে কথাগুলো বলে সিরাত দপ করে রাস্তায় বসে পড়ে। কষ্টে মাথার চুল খামচে ধরে শব্দ করে কেঁদে উঠল। প্রমুখ দিশেহারা হয়ে যায়। সিরাতের প্রতিটি কথায় তার বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব হলো। হৃদস্পন্দনের যন্ত্রণাটা তীব্র হলো কষ্টে। হালকা ঢোক গিলল সে। ছেলেটি ভাবতেই পারছে না তাইমার কিছু হবে। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নেয়। মনে মনে শুধু চাইল তাইমা খানমের কিছু না হোক, সব আগের মতোই থাকুক, নয়তো মেয়েটা যে মরেই যাবে। তার ওই দ্বিতীয় মা সুস্থ থাকুক, যে তাকে পুনরায় অনুভব করিয়েছে মায়ের আদর স্নেহ ভালোবাসা কি জিনিস। মায়ের ছোট্ট কোলে কি শান্তি আর আরাম। সন্তানের নিরাপদ আশ্রয়স্থান সেই মায়ের কোল যেন হারিয়ে না যায়। প্রমুখ উত্তেজিত হয়ে যাবে তখনই পিঠে সেলাইয়ের টান পড়ে। মুহূর্তে ব্যথায় চোখ খিচে বন্ধ করলো। লম্বা দম নিয়ে ভাঙা গলায় বলে, আমাকে যেতে হেল্প করো সিরাত, বাসার মালিককে ডাকতে হবে, দরকার পড়লে তালা ভেঙে ফেলবো। সিরাত অশ্রু ভরা চোখে এক প্রকার দৌড়ে গাড়ির কাছে আসলো। নাক মুখ মুছে মাথা জাকিয়ে তাকে নিয়ে দোতলায় উঠল ধীরে ধীরে। প্রমুখ নিজেই কয়েকবার করাঘাত করলো, সে আগের মতোই ফলাফল শূন্য। তাদের মন বলছে না, মৃত্যু কখনোই দরজা খুলতে পারে না। মা প্রমুখের কথা মতো সিরাত উপরে উঠল। বাসার মালিককে মাঝরাতে ডেকে ওঠায়। প্রথমে সিরাতের ডাকে প্রচণ্ড বিরক্ত হলো। প্রমুখের নাম শুনেই মেসো বিড়ালের মতো দৌড়ে নিচে নামলো। এই বাসার প্রায় অনেক লোকজন তখন তাদের দরজার সামনে। এত চিৎকে চেঁচামেচিতে সকলের ঘুম ভেঙে গেছে। সবার প্রচেষ্টায় অবশেষে দরজা ভাঙতে সক্ষম হয়। সিরাত বড় বড় নিঃশ্বাস ফেলে দৌড়ে ভিতরে ঢুকলো। তাইমা খানমের রুমের কাছে দাঁড়িয়ে দেখলো রুম জুড়ে গুটগুটে অন্ধকার। সে চিৎকার করে ডাকলো, মা, ও মা, কোথায় তুমি? বরাবরের মতোই কোনো রেসপন্স নেই। প্রমুখ সহ প্রায় 10 জনের মতো লোকজন বাসার ভিতর জায়গা নিয়েছে। সিরাত লাইট অন করে দেয়। তারপর পিছনে ঘুরতে তার পাঁজোড়া থমকে যায়। সারা দেহ থেকে শক্তি যেন আস্তে আস্তে বিলীন হচ্ছে। চোখ অস্বাভাবিক বড় হয়ে গেল। বিছানায় নিথর হয়ে পড়ে থাকা তাইমা খানমের বিধ্বস্ত মুখশ্রী দেখে সিরাতের পাঁজোড়া যেন চুম্বকের মতো সেখানেই আটকে গেল। যে মায়ের জন্য একটি নারী তার জীবনের মূল্যবান সম্পদ ত্যাগ করেছিল, নিজের সতীত্ব বিলীন দিল, তার কলিজার টুকরা সেই মাকে এখন বাঁচাতেই পারল না। সুস্থ হাসি খুশি রেখে যাওয়া মা আজ মৃত্যু হয়ে বিছানায় পড়ে আছে। বোবার মতো অবাক চোখে তাকিয়ে দেখতে থাকে মমতাময়ী মায়ের রক্তাক্ত মুখ। হঠাৎ এক গগন কাঁপুনি চিৎকার দিয়ে উঠল, মা, মা গো! গলা টকবক করছে রক্তের দ্বারা। সে রক্ত তার পুরো মুখে লেপ্টে আছে। হাত দুটি বাঁচার আশায় বিছানার চাদর খামছে ধরেছিল। কতই না চেষ্টা করেছিল মৃত্যুর আগে একটু বাঁচতে, তবুও সে জানোয়ারের হাত থেকে রক্ষা পায়নি। মিনিট 15 আগে তাইমা খানম জীবিত ছিল। এই স্বপ্নের মতোই মৃত্যু কোনো মেয়েই মেনে নিতে পারবে না। এখনো মনে হচ্ছে তার মা ঘুমাচ্ছে, খুবই কষ্টের ঘুম। সিরাতের দিকে অভিযোগের সুরে বলছে, আর একটু আগে কেন এলি না মা? বড্ড দেরি করে ফেলেছিস। এখন যে তোর মার বেঁচে নেই। সিরাত সেকেন্ডের মাঝে দৌড়ে তাইমা খানমের বুকে ঝাঁপিয়ে পড়ে। গায়ের রক্ত সিরাতের দেহ লেগে যায়। হাত দ্বারা মায়ের শরীর ঝাঁকিয়ে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে উঠল, এসব কিভাবে হলো মা? কে তোমাকে মারলো? কেন মারলো? আমার বিশ্বাসই হচ্ছে না মা, মনে হচ্ছে এগুলো সবই স্বপ্ন। উঠো না মা, দেখো আমি তোমার জামাই এসেছে। ও মা! বাসার ভিতরে সব মানুষেরা হইচই বাঁধিয়ে দেয়। কেউ কেউ সিরাতকে ধরে সরাতে গেল, কিন্তু সিরাত পাগলের মতো আচরণ করতে থাকে। সবার হাতে কিল খামচি দিয়ে সে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। শত চেষ্টা করেও বাসার মহিলারা ব্যর্থ হয়। তার বিশ্বাসই হচ্ছে না তাইমা আর কখনো মেয়ের ডাকে সাড়া দেবে না, মেয়ের কথায় হাসবে না। সিরাতের মন বলছে মা ঘুমাচ্ছে,
অনেক শান্তির ঘুম ঘুমিয়ে আছে, অনেক হাহুতাশ করেছে। এই রাতে জলজন্ত মানুষকে কে করলো? কেউ মনে মনে ভাবছে প্রমুখের কথা। জোর করে বিয়ে করার ঘটনা সবাই জানে। তারা ভেবেই নিল হয়তো তাইমা খানমের সাথে ঝামেলা হওয়ায় মধ্যরাতে করে দেয়, যাতে আর কেউ বাধা না হয়ে মাঝখানে আসতে না পারে। তারা প্রমুখের দিকে আগুন চোখে তাকিয়ে মনে মনে গালি দিতে থাকে। তাইমার মতো সহজ সরল মানুষও খুন হয়? সবার চোখে অবিশ্বাসের ছায়া। প্রমুখ অসুস্থ দেহে নিয়ে রুমের একটু দূরেই বসে আছে। দেখে যাচ্ছে মায়ের মৃত্যুতে একটা মেয়ের হাহাকার। বুক ফেটে কান্না করছে ঠিক তারই সামনে। তবুও সে উঠে বুকে জড়িয়ে এক বিন্দুও সান্ত্বনা দিতে পারছে না। সিরাতের মতোই সেও যখন প্রথম তাইমা খানমের নিথুন লাশ দেখল, বুকটা মোচড় দিয়ে ওঠে। তাও এই হত্যার ঘটনাটা বারবার পোড়াচ্ছে তাকে। কার সাথে তার শত্রুতা ছিল? কি ঘটেছিল তাইমার সাথে, যার ফলে মধ্যরাতে তাও কি নির্মম পাবে? দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগের ঘটনা। এটাও মনে কু ডাকলো, প্রমুখের শত্রুতাকে কষ্ট দেওয়ার জন্য কেউ তো তাইমা খানমকে টার্গেট করেনি। হতেও পারে প্রমুখের শত্রুর প্রতিশোধ নেওয়ার জন্য তারই প্রিয় মানুষদের অ্যাটাক করেছে, যাতে শরীরের আঘাতের চেয়ে মনের আঘাত বেশি লাগে। সে মানসিকভাবে ভেঙে পড়ে। সে কষ্ট পায়, যে কষ্ট কাউকে দেখানো যায় না। যদি তার ধারণা সত্যি হয়, এবার কেউ রেহাই পাবে না। প্রতিটি মূল্য দিতে হবে। মা বাবার দাগ শুকানোর আগে দ্বিতীয়বার মায়ের তুল্য শাশুড়িকে হত্যা করে। প্রমুখের চোখে রক্ত লাগিয়ে দিল। আবারও সেই একই ভুল। এবার তার আগুন ধরবে। সে এক দৃষ্টিতে তার অবলোকন করে এ প্রথম অনুভব করে চোখ দুটো ভীষণ জ্বলছে। কেমন এক চাপা কষ্ট মাথা ছাড়া দেয়। সে গলায় আটকে কান্না সমস্ত গিলে ফেলে চোখ বন্ধ করলো। নিজ হাতে পায়েস রান্না করে খাইয়ে দেওয়া, আব্বার ডাক, মুখে সবসময় হাসি ফুটিয়ে রাখা মিষ্টি নারী, আদর করে কপালে চুমু খাওয়া, মাথায় হাত বুলিয়ে আদর। আজ থেকে সত্যি কি কেউ এসব করবে না? সত্যি কি তাইমা খানম নেই? ইচ্ছে হলো সেই বাচ্চাদের মতো চিৎকার করে ডাক দিতে, আদরের লোভ দেখিয়ে কেন হারিয়ে গেলে মা? এখন যে দ্বিগুণ মন পূর্বে কষ্ট হবে। না পাওয়া থেকে পেয়ে হারানোর যন্ত্রণা বেশি। আমার জীবন থেকে মূল্যবান মানুষগুলো কেন অচিরে হারিয়ে যায়? তবে কি আমি সত্যি অভিশাপ? আমার সারণিতে আসলেই তারা বাঁচে না। কেন এমন হয়? আমি কি একটু ভালোবাসা পাওয়ার যোগ্য নই? এমন তো হওয়ার কথা ছিল না। আমার যে আদর খাওয়ার তৃপ্তি মিটেনি। এত বছর পর মা পেয়ে তাকে বাঁচিয়ে রাখতে পারলাম না। এখন যার কেউ পায়েস খাওয়াবে না, কাছে টেনে আদর করবে না। কেন তোমরা হঠাৎ এসে মায়া বাড়িয়ে হঠাৎই চলে যাও? এসব ভেবে তার ভিতরটা জ্বলে ওঠে। সত্যি প্রিয় জিনিস তার কাছে থাকে না, হারিয়ে ফেলে। সে মনে প্রাণে চাইলে সব মিথ্যে হয়ে যাক। সোফা থেকে আস্তে আস্তে উঠে দেওয়াল ধরে রুমের ভিতরে গেল। তাইমা খানমের নিকট যেতে গলা চেপে ধরল কান্নারা। পাষাণ মনে ছেলেটিকে আজ সেকেন্ডকেও হার মানাতে বাধ্য। বুকের ভিতরে জ্বর তোলা সেই যন্ত্র অনবরতই লাফাচ্ছে। আস্তে করে বসে হাত বাড়ালো তাইমা খানমের মুখে। তৎক্ষণাৎ হাত সরিয়ে নেয় সে। কি ঠান্ডা সে দেহ! আজ যেন বুকের মাঝে সাহস নামের বস্তুটি নেই। তবু আবার সাহস করে রক্তাক্ত মুখে হাত বুলিয়ে লম্বা শ্বাস ফেলল। অনুভব করলো সে ঘামছে। কপাল বেয়ে গামগুলো ঠোঁটের কোণে আসতে সে মুছে ফেলল। পাশ ফিরে সিরাতের দিকে তাকিয়ে ভাবল, তারই যদি এমন লাগে তাহলে সিরাতের কেমন লাগছে? মেয়েটাকে এখন সামলাবে কি করে? সে নিজেই তো সিরাতের সাহায্য ছাড়া চলতেই পারে না। চিন্তায় প্রমুখ হাঁসফাঁস করে ওঠে। সিরাতের ভয়াবহ অবস্থা দেখে দ্রুত হাত বাড়িয়ে তার বাহু ধরল। অস্থির কণ্ঠে বলল, সিরাত, পাগলামি করো না। এভাবে মায়ের উপর শুয়ে থাকলে মা কষ্ট পাবে। উঠে এসো, মায়ের কিচ্ছু হয়নি। আমরা সবচেয়ে বড় ডক্টরের কাছে নিয়ে যাব। প্রমুখের মিথ্যে বলা বাক্য সিরাত হালকা মাথা উঁচু করল। একটু ভরসার আশায় প্রমুখের বুকে চাপটে জড়িয়ে ধরল। শক্ত করে দুর্বল হাতে ধরে কেঁদে উঠেই বলল, মাকে সুস্থ করে দিন। জানেন, মা আর নেই। কেউ মাকে হত্যা করেছে। কি দোষ ছিল আমার মায়ের বলুন তো, যার জন্য মরতে হলো? আপনি না অনেক বড় মাফিয়া? কথা দিন, যে মাকে মেরেছে আপনি তাকে কঠিন শাস্তি দিবেন। সিরাতের হাত লেগে পিঠে অসহনীয় ব্যথা অনুভব হয়। তৎক্ষণাৎ প্রমুখ চোখ বন্ধ করে নেয়। সিরাতের বাহুতে হাত রেখে আশ্বাসের সুরে বলল, আচ্ছা, কথা দিলাম, এবার তুমি কান্না থামাও। জানেন, মা আমার ডাকে উঠছে না। আমি জানি, আর কখনোই উঠবে না। কখনো নিজ হাতে আমায় খাইয়ে দিবে না। সিরাত বলে আমাকে ডাকবেও না, শাসনও করবে না। আর কোনোদিন মাকে জড়িয়েও আমি ধরতে পারবো না। আমি মাকে ছাড়া কিভাবে থাকবো? ফিটে সে কাঁচা ক্ষতটায় সিরাতের হাত লেগে ব্যথা তীব্র হচ্ছে প্রমুখের। মেয়েটির অজান্তেই সেখানে শুইয়ে দিচ্ছে। যদি জ্ঞানে থাকতো তাহলে হয়তো প্রমুখের ব্যথা হবে ভেবে কাছেই আসতো না। প্রমুখ সহ্য করে নিল, কারণ এই ব্যথা তাইমার মৃত্যুর কষ্ট থেকেও বেশি কিছু নয়। সে আলগোছে সিরাতের মাথা বুকে চেপে ধরে ভাঙা গলায় বলল, মা নেই সিরাত, সত্যিটা মানতে শিখো। এভাবে তার উপর কাঁদলে উনি আরো বেশি কষ্ট পাবেন। তার থেকে নিজেকে শক্ত রেখে বের করতে হবে।
এ রাতে কে মারল? মায়ের সাথে কার এত বড় শত্রুতা ছিল যার জন্য এভাবে নির্মমভাবে? সময়টা ভোর রাত, প্রায় 3:45। কবির, রায়হান আর আহাদ সহ আরো 12 জন অবস্থান করছে সিরাতের মায়ের রুমে। রায়হান কেন জানি আসার পর থেকে বাচ্চাদের মতোই শব্দ করে কাঁদছে। ছেলেদের নাকি কাঁদতে নেই। সেই নিয়ম আজ রায়হানের মতো শক্ত মানুষও ভেঙে দিল। নিয়মের দেওয়াল ভেঙে গুড়িয়ে কাঁদছে অজরে। মায়ের মতো মানুষটার জন্য তার পাষাণ বুকটা ফেটে যাচ্ছে। তার সাথে কত শত স্মৃতি জমা আছে এই কয়েক মাসে। কবিতাকে জড়িয়ে ধরে নিজেও অশ্রু জড়ায় চোখে। এই মানুষটা ছিল ভালোবাসার। সবসময় বাবা বাবা বলে ডেকে পাগল করে দিত। একজন মায়ের যতগুলো গুণ থাকা দরকার সব গুণই যেন তার মাঝেই ছিল। বাচ্চাদের মতো এই শক্ত পাষাণ পুরুষদের কাঁদতে দেখে প্রমুখ কিছুটা বিচলিত হলো বটে। তার সাথে কাজ করা প্রত্যেকটি ছেলের চোখে কান্না মানায় না, হৃদয় এত নরম হলেও মানায় না। তবে আজ ব্যাপারটা ভিন্ন। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলল। তারও ইচ্ছে করছে শক্ত খোলস ছেড়ে সব ছেড়ে ছুড়ে চিৎকার করতে, সিরাতের মতো শব্দ করে কাঁদতে। তবুও যদি মনের ভিতরের বিশ্রী জ্বলনটা হালকা হতো। সিরাতের কান্নার গতি কমে এসেছে। সে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে ফ্লোরে। প্রমুখের কথা মতো কবির পুলিশ নিয়ে আসে। পুলিশগুলো পরিচিত, আর সহজেই দাফন করা যায় না। কেসসহ অনেক ঝামেলাও আছে। যেহেতু সবাই জেনে গেছে সেহেতু পোস্টমর্টমও করতে হবে, কিন্তু প্রমুখ তা চায় না। এই জন্যই অফিসারকে ডেকে বলল, আপনি শুধু লোক দেখানো করবেন। মনে করুন এটা আমার মায়ের শরীর। দেহটা এমনিতে অনেক কষ্টে প্রাণ গেছে। আমি চাই না এখন আবার কিছু হোক। একটা ফুলের টোকাও যেন না লাগে। কালকে দুপুরের পরে সসম্মানে দাফন করার ব্যবস্থা করবেন। অফিসার যথাযথ সম্মতি দিল। অবশ্যই প্রমুখ চৌধুরী আপনার কেস বলে কথা। প্রমুখ চৌধুরী ফোঁস করে নিঃশ্বাস ফেলল। কবিরকে ডেকে বলল, অফিসারের পকেট গরম করে দিও। তবুও কোনো তথ্য বাহিরে যেন না যায়। অলরেডি বাসার সবাই জেনে গেছে এটা মার্ডার। আমি চাই না পুলিশের ঝামেলায় পড়তে। নিজের শাস্তি দিব আমি। প্রথম মায়ের খুনিকে ধরতে না ধরতেই দ্বিতীয় মাকে খুন সহ্য করব না আমি। সমস্ত হত্যার বিচার আমি নিজেই করব। তাইমার ফ্লোরে নামিয়ে তারা বিছানা পর্যবেক্ষণ করছে। সিরাতকে সামলানোর জন্য জুলেখার 3টে স্টাফ এসেছে বাসায়। সিরাত এই সময়ের মাঝে একবার জ্ঞান হারিয়েছিল। জুলেখার স্টাফ মিলে মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরায়। সে বিধ্বস্ত মুখশ্রী নিয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের নিথর দেহের দিকে। মাঝে মাঝে চিৎকার করে উঠছে। মন যে তার মানছে না। দুপুর 1টার মাঝেই মিথ্যে পোস্টমর্টম রিপোর্ট তৈরি করে প্রমুখকে দিল। এরপর দ্রুত দাফনের ব্যবস্থা করলো। প্রমুখ অসুস্থ হওয়ায় মায়ের শেষ জানাজায় অংশগ্রহণও করতে পারল না। শুধু মলিন চোখে তাকিয়ে রইল। সিরাত সাদা কাপড়ের মাঝে তাইমার উজ্জ্বল শেষ মুখটা শেষবারের মতো দেখে চিৎকার করেই বলল, আমার মাকে নিয়ে যাবেন না। কিচ্ছু হয়নি আমার মায়ের। ও মা, উঠো, সবাইকে বলো তুমি ঠিক আছো। এভাবে কেন ঘুমাচ্ছ? সবাই বলছে তুমি আর নাই। কথা বলেই কেঁদে উঠল। মুখশ্রী তার প্যাকাশে রং ধারণ করেছে। জুলেখা কেঁদে তাকে শক্ত করে ধরে রইল। সিরাত 2 হাতে নাড়িয়ে পাগলের মতো পলক বকা শুরু করে। একসময় তার নজরের বাহিরে তাইমার লাশ নিয়ে যেতে জ্ঞান হারালো তৎক্ষণাৎ। এত মানুষের ভিড়ে এক রোগা পাতলা যুবক সিরাতদের বাসার গেট থেকে একটু দূরে রাস্তার পাশে বটগাছের পিছন থেকে কাউকে মেসেজ করলো, স্যার, মেয়েটি পাগলের মতো কেঁদে জ্ঞান হারিয়েছে। তৎক্ষণাৎ তার ফোনে কল আসে। ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠে বলল, অনেক কাছে? জি স্যার, মনে হয় মায়ের শোকে পাগল হয়ে যাবে। ওপাশ থেকে চাপা আর্তনাদ শোনা গেল। কল কেটে বিছানায় হেলান দিয়ে ডোক গিল। মনে মনে বলল, আমাকে মাফ করে দিও সিরাত। বিনিময়ে সারা জীবন তোমার পায়ে মাথা পেতে দিব। যদি জানতাম এটা তোমার মা, কখনোই এমন করতাম না। ভিতরটা তোলপাড় শুরু হওয়ার মুহূর্তে কক্ষে আসলেন কেউ একজন। যুবকটির বাহুতে বাহবা দিয়েই বলল, আজ খুব প্রাউড ফিল হচ্ছে তোমাকে নিয়ে। সত্যি বারবার নিজের কাজ দেখিয়ে আমাকে বিস্মিত করছো। সন্ধ্যার সময় কাটিয়ে রাতের দেখা মিলেছে। একটু আগের কোলাহলপূর্ণ বাসা এখন থমথমে অবস্থা বিরাজ করছে। কবির, জুলেখা সহ মহিলা 3টি স্টাফ শুধু এ বাসায়। বাকি সবাই চলে গেছে বিকেলেই। অন্যান্য ভাড়াটিয়ারাও নিজ নিজ কক্ষে। সিরাত মায়ের বিছানায় হেলান দিয়ে ফ্লোরে বসে আছে। প্রমুখের মহিলা স্টাফ রক্তাক্ত সেই বিছানা চাদর ফেলে দিয়ে নতুনটা বিছিয়ে দেয়। তাইমা 3 পিস গায়ে জড়িয়ে সিরাত রক্তশূন্য চোখে তাকিয়ে আছে এক ধ্যানে। তার পাশে রাখা ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাওয়া ফটোফ্রেম। ছবিতে সিরাতকে জড়িয়ে ধরে হাসছেন তিনি। এই ছবিটা বছর 2 আগে মেয়েটির জন্মদিনে তোলা ছবি। সেদিকে তাকিয়ে কি মনে হতে হঠাৎই উঠে পড়ল, আলুথালু পায়ে এগিয়ে গেল তাইমা খানমের আলমিরার কাছে। ভিতরের এলোমেলো হাতে গুজে আনলো সিরাতের ছোটবেলার বাবা মায়ের সাথে স্টুডিওতে তোলা হাতে গোনা কিছু ছবি। সে বাবার মুখে হাত বুলিয়ে দেয়, যেন ছোট্ট একটু বাচ্চার মুখে আদর করছে। মায়ের যুবতী বয়সে সেই ছবি কাছে এনে গালে স্পর্শ করলো। তারপর ঠোঁট দ্বারা চুম্বন করলেও পুপিয়ে কেঁদে ওঠে।
হাতে রয়ে গেল ছবিখানা। প্রমুখ পাশের রুমে থমথমে মুখে বসে আছে। এই মুহূর্তে কিভাবে পরিস্থিতি সামলাবে তার মাথায় আসে না। জুলেখা আরেকটি মেয়ে সিরাতের কাছাকাছি থেকে নজরে রাখছে। কখন আবার উত্তেজিত হয়ে কি গটিয়ে ফেলে বলা যায় না। তারা দরজার কাছ থেকে নজরে রাখছে সিরাতকে। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলল। সে রাত থেকে দুজনে না খেয়ে আছে। ভেবেছিল এই বাসায় এসে খাওয়া দাওয়া করবে। তার হলো কই, কপালের বেশি কি আর পাওয়া যায়। কবির বারান্দায় মলিন মুখে বসে আছে। সাধারণত সেই আছে প্রমুখের জন্য। সিরাত নিজে এখন আত্মরার মতো। তাকে কিভাবে টানবে, তাই কবির থেকে যায় প্রমুখের দরকারে। প্রমুখ আস্তে করে বসলো। জোরে ডাকলো কবিরকে। রেস্টুরেন্ট থেকে খাবার এনেছিস? কবির সেখান থেকে উত্তর দিল হ্যাঁ। ছোট্ট করে উত্তর দিয়ে কবির হাতে ঘড়ি দেখলো। তারপর তাড়া দিয়ে বলল, স্যার আজ সারাদিন আপনিও কিছু খাননি, ওষুধও মিস হয়ে গেছে। এমন হলে চলবে? আগে সুস্থ থাকা জরুরি। সিসি ক্যামেরা চেক করতে বলেছিলাম। প্রমুখ গম্ভীর কণ্ঠে বলল। গভীর পোষ করে নিঃশ্বাস ফেলে মিনমিন সুরে বলে, করেছি, বাট চেনা যাচ্ছে না, তবে ফুটেজ রেকর্ড করা আছে। বাসায় ফিরে নিশ্চিন্তে দেখবেন। প্রমুখ পরপর নিঃশ্বাস ফেলল। অশ্রুগুলো চোখের কর্নিশে জমা হয়ে আছে। মনে হচ্ছে পলক ফেললে সব জোরে পড়বে। টলমল চোখে ঠোঁট কামড়ে বলল, জুলেখাকে বল সিরাতকে ডেকে আনবে। বলবি আমি ওষুধ খাইনি, খাবারও খাইনি। তার কথা মতো চলে গেল কবির। জুলেখা ওড়নায় চোখের পানি মুছে কাঁদতেছিল। কবিরের কথায় সাহস করে ঘরে গেল। আজ কারো পেটে একদানা খাবারও পড়েনি। সিরাতের সামনে দাঁড়িয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, বাইজান না খেয়ে আছে, ওষুধও নাকি খায়নি। আপনাকে ডাকবে ভাবি। এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বেন, তখন বাইজান কেমন করবে? আপনাকে ছাড়া যে বাইজান আরও একলা, তখন বাইজানের অসুখ কে ভালো করবে? সিরাত তৎক্ষণাতে টনক নড়ে। জট করে দুর্বল পায়ে উঠে নিজের রুমে গেল। মায়ের বেদনায় ভুলে গিয়েছিল স্বামীর অসুস্থতা। ওষুধের কথা প্রমুখের সামনে দাঁড়িয়ে তাড়াহুড়া করে বলল, সারাদিন একটা ওষুধ খাননি? ডক্টর অনিয়ম করতে মানা করেছে, তবুও ইচ্ছে করে এসব করলেন। জুলেখাকে বললেই তো হতো। প্রমুখ নরম স্বরে প্রশ্ন করল, জুলেখা কি আমার বউ? তাকে কেন বলবো? যাও ভাত নিয়ে আসো, তুমিও খাবে, আমাকেও খাইয়ে দিবে। নয়তো ওষুধ সব ডাস্টবিনে ফেলে দিব। আমি খাবো না। আমার কথা ফিরিয়ে দিচ্ছ? তবে তাই হোক, না খেয়ে মরে যাই। আমার কথা না শুনলে আমিও তোমার কথা শুনবো না। না, এসব বলবেন না। আপনার কিছু হলে আমি আর সহ্য করতে পারবো না। আমি আনছি। সিরাত দৌড়ে চলে গেল। কবিসহ সবাইকে ডেকে খাওয়ার জন্য তাড়া দিল। এক প্লেটে ভাত মেখে অর্ধেক নিজে খেলো আর বাকি অর্ধেক প্রমুখ। খাওয়ার মাঝে প্রমুখ বারবার সিরাতের বীজে ওঠা গাল দুটো যত্নে মুছে দেয়। খুবই নিঃসুপে আনমনে। সিরাত সে আদর মাখা হাত পেয়ে পুনরায় শব্দ করে কেঁদে ওঠে। স্যার আপনার কি মনে হয় কে করতে পারে, তাও আবার গভীর রাতে? এটা কি পূর্বে প্ল্যান মোতাবেক মানার কথা নয়? প্রমুখ গভীর চিন্তায় মগ্ন ছিল। সাধারণত তাকেও কাল থেকে এই ঘটনাটা ভীষণ পীড়া দিচ্ছে। মনে খসখস করছে কে সেই শত্রু। এভাবে একজন সহজ সরল মানুষকে কিভাবে এমন করলো? প্রমুখ কোনো উত্তর দিল না। কবির আবারও বলল, আপনার কোনো পুরনো শত্রু নাকি? নাকি আন্টির সাথে ঝামেলা চলছিল? তাই যদি হয় ভাবি তো জানতো। নিজের মেয়েকে তো কিছু বলে যাওয়ার কথা। ভাবতে দাও। এই কেসটা যত সহজ ভাবছি ততটাও না। কেন জানি না মনে হচ্ছে আমাকে গোলক দাদায় পেলে মাইন্ড গেম খেলছে। দুর্যোগ সিং তো জানেই না আমি বিয়ে করেছি। তবে কে? সব কিছুর জন্য দ্রুত একজন লোকে দায়ী নয় তো? সেটা আমি খোলা চোখে দেখছি না। হয়তো দেখার ট্রাই করছি না, নাকি মানুষগুলো আলাদা আলাদা। যত দিন যাচ্ছে কেসে ঘুরতে এসে বিষাক্ত সাপ বের হচ্ছে। কবির ভাবনায় ডুব দিল। বারান্দার চেয়ারে বসে থুতনিতে হাত রেখে চিন্তা করলো। কিছুক্ষণ পরে চোখে পড়লো সামনের মানুষটির পিঠ থেকে রক্ত বের হচ্ছে। সে কপালে ভাঁজ ফেলল। আপনার পিঠ থেকে তো স্যার রক্ত বের হচ্ছে। কবির ভয় মিশ্রিত কণ্ঠে প্রমুখের উদ্দেশ্যে বলল। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, এই ব্যথার থেকে ভিতরের ক্ষতটা আরও তীব্র, যা দেখানো যায় না, বোঝানো যায় না। দুজনে বসেছিল বারান্দায়, কারণ মুখে কোনো হাসি নেই। একদিনে তাকিয়ে আছে আকাশের দিকে। আজ তাদের বাসায় যাওয়ার কথা, কিন্তু কাল সারা রাত মেয়েটা নীরবেই কেঁদে গেছে। আজ সকাল থেকে একই অবস্থা, খাওয়া দাওয়া বাদ। সারাক্ষণ তাইমার রুমে চুপচাপ বসে থাকে আর কাঁদে। প্রমুখ বিরক্ত করেনি মেয়েটাকে, মন খুলে কাঁদতে দিয়েছে। আপনজন হারানোর কষ্ট প্রমুখের থেকে ভালো আর কেউই জানে না। ভেতরটা জ্বলে পড়ে যায়। সেই কষ্টই এখন সিরাত অনুভব করছে। এই বিশ্রী রকম শোককে কিভাবে সান্ত্বনা দেওয়া যায় জানা নেই প্রমুখের। কি বললে সিরাত কান্না থামাবে, হাসবে, তাও মাথায় আসছে না। আসলে মায়ের মতো মানুষটাকে যখন সবাই হারিয়ে ফেলে, তাদের পৃথিবীটাও থমকে যায়। প্রমুখ বুঝে উঠতে পারছে না দুর্বল মেয়েটাকে কিভাবে সে সামলাবে, বোঝাবে। অথচ সিরাতকে নিজের সামনে কাঁদতে দেখলে মাথায় আগুন ধরে যায়। সে মনে মনে প্রতিজ্ঞা করে, আর কখনোই এই বউটাকে সে কাঁদতে দিবে না। দুপুরে তার জোড়াজড়িতে অল্প খেয়েই নীরবে বসে আছে মায়ের রুমে। এখন প্রায় শেষ বিকেল।
কবির উঠে গেল ওষুধ আনতে। কাল থেকে প্রমুখের দেহটাও খারাপ হচ্ছে। হয়তো ওষুধ, রেস্ট আর ড্রেসিং না করার ফলে অবনতি হচ্ছে। প্রমুখ আকাশপানে তাকিয়ে চোখ বন্ধ করল। কবির সিরাতকে কিছু বলতে দৌড়ে বারান্দায় এসে বলল, আমাকে মারতে চান? কতবার বলছি নিজের খেয়াল রাখুন। তবু ব্যান্ডেজ থেকে রক্ত বেরোলো কিভাবে? প্রমুখ টু শব্দও করল না। মাথা কাত করে শুধু বউয়ের করুণ মুখখানা অবলোকন করল। দিন দিন সিরাত শুকিয়ে যাচ্ছে। মুখের সমস্ত উজ্জ্বলতা কমে রুক্ষ রূপ ধারণ করেছে। গায়ের কাপড়েরও কোনো পরিপাটি ভাব নেই। কাল থেকে এই একই কাপড় গায়ে, আজ হয়তো গোসলও করেনি। মাথা চুলগুলো এলোমেলো, চিরুনি করারও ইচ্ছে হয়নি। চোখ দুটো লাল রং হয়ে জ্বলজ্বল করছে, যেন পলক ফেললে টুপ করে অশ্রু গড়িয়ে পড়বে। প্রমুখের ভিতরটা এসব চোখের সামনে দেখে ভীষণ পীড়া দিল। অনুভব করলো ভিতর থেকে শ্বাসরুদ্ধকর হয়ে আসছে। সিরাত নিজ হাতে পুরনো ব্যান্ডেজ খুলে নতুনভাবে যত্ন করে ব্যান্ডেজ করলো। এরপর মলিন কণ্ঠে বলে, কবির ভাইকে নিয়ে আজই হসপিটালে ভর্তি হবেন। অনেক হয়েছে, এ বাসায় বসে থাকলে সুস্থ হবেন না। প্রমুখ ব্রু কিঞ্চিত করে নম্র কণ্ঠে বলল, তুমি যাবে না? আমি এখানে 2 দিন থাকি। ফুস করে নিঃশ্বাস ছাড়ল প্রমুখ। আকাশপানে তাকিয়ে বলল, এটা অন্যের বাসা সিরাত। আমার ভালো লাগছে না। তোমাকে ছাড়া একাও আমি যাব না। তাছাড়া এইভাবে বসে থেকে লাভ নেই। এখন অনেক কাজ বাকি পড়ে আছে, তাই বলছি চলো। সিরাত অসহায় চোখে তাকিয়ে ভাবল কিছু। এরপর দুর্বল পায়ে উঠে বারান্দার গ্রিল ধরে মাথা ঠেকালো সেখানে। কান্না মিশ্রিত কণ্ঠে আনমনে বলল, তাহলে আমার কথাও শুনতে হবে? মায়ের সমস্ত জিনিস আমি সঙ্গে করে আপনার বাসায় নিয়ে যাব। প্রতিটি জিনিস রাখবো একটি সুন্দর নিরিবিলি রুমে, যেখানে গেলে আমি মামা গন্ধ পাবো। অনুভব করব মা আমার সাথেই আছে, কোথাও যায়নি। প্রমুখ এক নজর সিরাতকে দেখল। লম্বা শ্বাস টেনে মাথা জাকিয়ে বলল, আচ্ছা নিও। এই বাসার দরকারি সব কিছু সাথে নাও। বাকিগুলো রায়হান কবির বুঝে নেবে। তবে বাসাটা কালকের মধ্যে খালি করতে হবে। এভাবে রুমটা পড়ে থাকলে বাসার মালিকেরই লস। তাছাড়া তুমিও তো থাকবে না। আমি জানি এ বাসায় তোমার স্মৃতি জড়িয়ে আছে। মায়ের সাথে কাটানো আমারও ক্ষুদ্র স্মৃতি আছে। তবু এই মায়া কাটাতে হবে, কারণ বাসাটা অন্যের। এখানে কতদিনই বা থাকবে। তাই তোমার উচিত মায়ের সমস্ত জিনিস সাথে নাও। আবার নতুন করে মায়ের সংসার সাজাও, তাকে স্মৃতিতে বাঁচিয়ে রাখো। এই 2 বছরে এই বাসার প্রতিটি আনাচে কানাচে আমার আর মায়ের অভিমান, খুনসুটি, হাসাহাসি সহ আরও অনেক স্মৃতি জড়িয়ে আছে। মায়ের কষ্ট আমি নিজ চোখে দেখেছি। প্রতিজ্ঞা করেছিলাম একদিন বড় হয়ে মায়ের যোগ্য সন্তান হব, ইনকাম করব, মায়ের কষ্ট দুঃখ সব দূর করে দিব। কিন্তু আমি অযোগ্য সন্তান, কিছুই করতে পারিনি। শেষ নিঃশ্বাসের সময়ে পাশে থাকতে পারিনি। কতটা তীব্র কষ্টে আমার মায়ের মৃত্যু হয়েছে। আমরা রাতে বের হব, তুমি গিয়ে সব প্যাক করতে বলো কবিরকে। ও দেখে দেখে গাড়িতে তুলবে। সিরাত চোখ বন্ধ করলো। তৎক্ষণাৎ কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে গাল বেয়ে পড়ল। সিরাত নাক টেনে ভাঙা কণ্ঠে বলল, থ্যাংক ইউ। দুরাত ধরে কারো চোখে ঘুম নেই, আজও তার ব্যতিক্রম নয়। সিরাত সন্ধ্যা থেকে তাইমা খানমের সমস্ত জিনিস প্যাক করে কবিরের সাথে গাড়িতে তোলে। রাত তখন 11টা। প্রমুখের বাসায় যেতে যেতে 11:30 বাজে। কয়েকটি কাপড়, জুয়েলারি, মোবাইল, ফটো অ্যালবাম সহ আরও অনেক কিছু সঙ্গে নিল। যেগুলো দরকার মনে হয়েছে সব। তার সাথে নিজের প্রয়োজনীয় জিনিসও সঙ্গে নিয়ে আসে। কবিরের সাথে প্রমুখের বাসার খালি একটা রুমে সব ঠিকঠাক করে গুছিয়ে রাখলো। এই রুমটা সবসময় খালিই পড়ে থাকে। সিরাজ যে রুমে থাকে তার পাশে এই রুম। এত বড় বাসায় মাত্র গুটি কয়েক রুম ব্যবহার করা হয়। সব গুছিয়ে কবিরকে বলল, কালকে মায়ের আলমারি আর বেড দিয়ে যাবেন। তাছাড়া বাকিগুলো দরকার নেই, গরিব মানুষকে দান করতে পারেন। জি অবশ্যই, এবার আপনি রেস্ট করুন। সিরাজ চলে যায় শাওয়ার নিতে। জুলেখা রান্না করছিল স্টাফদের সাথে। কবির বসলো ড্রয়িং রুমে। প্রমুখের জন্য রায়হান ডক্টর আনতে গেছে হসপিটালে। সাধারণত বউকে এই অবস্থায় রেখে কোনোভাবে সে হসপিটালে ভর্তি হবে না। তার থেকে বাসায় সে সব ট্রিটমেন্টের ব্যবস্থা করবে। সে কথা মতো যতগুলো নার্স লাগে ততগুলো নিয়ে আসার জন্য প্রমুখ আদেশ করেছে রায়হানকে। পরিচিত বড় ডক্টর মিস শশী কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। জুলেখার হালকা রান্না শেষ হলো। কবিরকে খাবার দিয়ে চলে গেল প্রমুখকে ডাকতে। ছেলেটি এতক্ষণে শরীরের ব্যথায় দাঁতে দাঁত চেপে শুয়েছিল। বাহিরে কি হচ্ছে সেসবে তার খেয়াল নেই। জুলেখা দূর থেকে গলা উছিয়ে ডাকলো, ভাইজান, রান্না হয়েছে, খাইবেন না? প্রমুখ চোখ বন্ধ করে মাথা বামে ডানে নাড়িয়ে বোঝালো, খাবে না। জুলেখা নানান কথার ছলে একটু খেয়ে ঘুমাতে বলে। এভাবে না খেয়ে থাকলে আরও অসুস্থ হয়ে যাবে, এটাও বলল। তার কথার মাঝে সিরাত বের হলো ওয়াশরুম থেকে। এক নজর প্রমুখের দিকে তাকিয়ে চলে গেল বারান্দায়। ছেলেটি তখনও শুয়েছিল। অসুস্থতার চিন্তায় কোনো কিছু ভালো লাগে না। এর মধ্যে জুলেখার জ্ঞান অসহ্য ঠেকলো তার কাছে। সেকেন্ডের মাঝে হুঙ্কার ছেড়ে বলল, কথা কানে যাচ্ছে না? বলছি তো আমি খাবো না। কতবার বলতে হবে? তুই এই মুহূর্তে রুম থেকে বের হ। জাস্ট অসহ্য লাগছে আমার।
জুলেখা তার দমকে মৃদু কেঁপে উঠল, অভিমানে আহ্লাদি হয়ে কেঁদে দিল তৎক্ষণাৎ। বায়ের শক্ত কথা হজম করতে না পারল না, দৌড়ে চলে গেল নিজের রুমে। সিরাত কাপড় মেলে বারান্দায় বসেছিল, মাথা ব্যথায় বিরক্ত লাগছে তার। ওদিকে হঠাৎই প্রমুখের গরম মেজাজ শুনে হন্তদন্ত হয়ে রুমে গেল। নম্র কণ্ঠে বলল, কি হয়েছে? জুলেখাকে বকলেন কেন? কিছুই হয়নি। প্রমুখ চুপচাপে শুয়ে রইল, যেন আরেকটি বাক্য মুখ থেকে বের করতে ইচ্ছে নেই তার। সিরাতও তাকে ঘাঁটালো না, আলগোসে বারান্দায় গিয়ে সেখানে বরাদ্দকৃত সোফায় শুয়ে কাঁদতে লাগলো নিঃশব্দে। রায়হান মিস শশীকে নিয়ে রাত 12টার পর প্রমুখের রুমে প্রবেশ করলো। মহিলাটির বয়স 50-এর কাছাকাছি, চোখে মোটা ফ্রেমের চশমা, গায়ে শাড়ির উপর সাদা অ্যাপ্রন। হেঁটে আসছে দ্রুত গতিতে, তার পিছনে 3টে নার্স দায়িত্ব সহকারে দাঁড়িয়ে। মিস শশী সময় নষ্ট করলো না, জলদি প্রমুখকে চেক করা শুরু করে। তীব্র ব্যথা, দেহ গরম হয়ে উঠছে আস্তে আস্তে, যার ফলে মেজাজ চটে যাচ্ছে মিনিটে মিনিটে। জ্বর আসার সম্ভাবনা 100%। এখন এই শরীর ধীরে ধীরে ভেঙে যাবে, অসুস্থতা আরও বাড়বে। নার্সগুলো রুমে সব রেডি করলো, ব্যথার ইঞ্জেকশন পুশ করে ক্ষতস্থানটা ড্রেসিং করে দেয়। মিস শশী ভরকালো কণ্ঠে বলল, ও মাই গড মিস্টার চৌধুরী, এত বাজে অবস্থা কিভাবে হলো? দেহ নিয়ে আর কত হেয়ালি করবেন? নিজে যত্ন নেবেন না? আর একটু হলেই ইনফেকশন হওয়ার চান্স ছিল। ভাগ্যিস ঠিক সময় কল করেছেন, এত কেয়ারলেস হলে হবে? এখন থেকে নিজেকে যত্ন নিতে শিখুন। মিস শশীর ড্রেসিং করার শেষে ওষুধ খাওয়াতে বলল নার্সকে। এরপর ঘুমের ওষুধ সহ আরও কিছু ওষুধ লিখে রায়হানের হাতে দিল। বলল, এখনই ওষুধ এনে খাইয়ে দিন। আর শুনেছিলাম আপনি বিবাহিত। মিসেস চৌধুরীও স্বামীর প্রতি কিভাবে এতটা কেয়ারলেস হলো? আশ্চর্য, সে কোথায়? ডাকুন। স্ত্রী হয়ে অবহেলা করা ঠিক নয়, তাও আবার সামান্য হেলা করার মতো অসুস্থতা তো নয়। যদিও কোনো অঘটন ঘটে যেত তখন। এবার প্রমুখ মুখ খুলল, আমার ক্ষত ব্যথার থেকে তার ভিতরের ব্যথা আরও তীক্ষ্ণ। তাছাড়া আপনার ম্যাডাম আমার ব্যাপারে ভীষণ পসেসিভ। এসব নিয়ে চিন্তা করতে হবে না আপনার, সে যথেষ্ট করেছে। আমার লাইফে আসার পর থেকে একটার পর একটা শুধু কষ্টই পেয়ে যাচ্ছে, অথচ আমি কিছুই করতে পারছি না, ভালো রাখতে পারছি না। নিজ দোষে ব্যথা পেয়ে মেয়েটাকে কষ্ট দিচ্ছি। তার ছোট্ট হৃদয়ে আর কথা ব্যথা সহ্য করবে? একদিকে স্বামী, অন্যদিকে মায়ের শোক। আমি বরং ব্যর্থ, তাকে কেয়ার করতে পারছি না। সিরাত বারান্দার সোফায় শুয়ে সব শুনল। বন্ধ রাখা চোখ খুলতে ইচ্ছে হলো না, তবে প্রমুখের কথাটা মন শান্ত হলো। চোখের পানি মুছে রোবটের ন্যায় পড়ে রইল সোফায়। কোন দোটানায় পড়ল সে? ছোট্ট জীবনটা এত বিষাক্ত কেন? দুনিয়াতে যারা ইতিম তাদের মতো হতভাগা আর দুটো নেই। কি ভাগ্যের পরিহাস, এক ইতিমের সাথে আরেক ইতিমের মিলন হলো, যাদের মনটাই শুধু কষ্টে ভরা। সিরাত মায়ের কথা মনে করে হতাশার নিঃশ্বাস ফেলে। 50 বছরের মিস শশী কিছু জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল। চোখে পড়ল প্রমুখ চৌধুরীর আগে গজগজ করছে, সোয়ালদয় শক্ত করে রুমের সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। ডক্টর দীর্ঘশ্বাস ফেলল। তার কাজ ব্যতীত পেশেন্টের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো উচিত নয়, এটা ভয়ানক অন্যায়। সংসারে যাই হোক তাতে কি, পেশেন্ট সুস্থ করাই ডাক্তারের দায়িত্ব। সেই কথা মতোই কাজ শেষে রায়হানের সাথে চলে গেল। রায়হান ওষুধ নিয়ে ফিরে এসে দেখল প্রমুখ গভীর ঘুমে তলিয়ে গেছে। সে নিঃশব্দে বেরিয়ে যায় কবিরের সাথে, অন্য রুমে শুয়ে পড়ল। ওদিকে সিরাতও না খেয়ে ঘুমে। রাতে দুটো মানবীর গলা দিয়ে একদানা ভাতও পড়েনি, শুধু নীরবে ভিতরের জ্বর শান্ত করার প্রয়াস চালল। দুপুরের তীব্র রোদ চোখে মুখে উপসে পড়ছে এক যুবকের। সারা রাত চিন্তায় ঘুম হয়নি, শেষ রাতের দিকে চোখে ধরা দেয় ঘুম। তৎক্ষণাতে মরার মতো পড়ে রইল বিছানায়। ফ্লোরে 5টি বিদেশি মদের বোতল পড়ে আছে। রুমের জিনিসপত্র ভাঙা, দেখে বোঝা যাচ্ছে কাল রাতে বড়সড় এক জ্বর উঠেছিল রুমটায়। পরপর কয়েকবার তার দরজায় করাঘাত করলো কেউ। উচ্চস্বরে ডাকলো, বাবা আমার দরজা খোল, কাল থেকে কি হয়েছে তোর? যুবকটির ঘুম হালকা হলো, সাথে মেজাজের পারদ দাউ দাউ করে ওঠে। ঘুমের ব্যাঘাত ঘটালে তার হুঁশ থাকে না। সে আড়মোড়া ভেঙে বসলো বিছানায়। চোয়াল শক্ত করে হাতের কাছে অর্ধেক পানীয় মদের বোতল রাগের বসে ছুঁড়ে মারল ড্রেসিং টেবিলে। তৎক্ষণাতে আয়না ভেঙে কাছের টুকরোগুলো ঝনঝন করে পড়ে। বাহির থেকে করাঘাত আরও বাড়ল। চিকন গলায় আরও চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। যুবকটি উঠল কোনো এক মেয়েলি চঞ্চল ভয়ার্থক কণ্ঠ শুনে। উদম গায়ে শুধু একটি 3/4 প্যান্ট পরা, সেটা অবস্থান করছে নাভির নিচে। শক্তপোক্ত দেহে চওড়া বোকা, শক্ত পেট, চোখে কাটার মতো বিঁধবে কোনো নারীর নিকট। সে কপাল কুঁচকে হেলে দুলে এগিয়ে দরজা খুলল। নেশায় বোধ হওয়া লাল হওয়া তীক্ষ্ণ চোখ মিলল সামনে ফুলিয়ে রাখা অষ্টাদশীর কন্যার উপর। মেয়েটির মুখশ্রীর আগে ফুলে আছে। নবজোয়ানে যৌবন মাত্রই শুরু হওয়ার দরুন দেহখানের সৌন্দর্য বাড়ছে। গোলগাল মুখের মেয়েটির গায়ে আকাশ রঙের ফ্রক আর সাদা সালোয়ার। ঠোঁট হালকা লিপস্টিক, চুলগুলো 2 জুটি করে সামনে রাখা। দেখে বোঝা যাচ্ছে স্কুল থেকেই বাসায় এসেছে। তার গভীর নয়নে অবলোকনের মাঝে দরজার ওপাশের মহিলাটি চলে যায়। কন্যাটি সেই সুযোগে সামনের যুবকটির পানে টলমল চোখে অভিমানী কণ্ঠে বলল, তুমি খুব খারাপ।
দেশে ফিরেছো তবুও আমাকে জানাওনি। জানো কতটা মিস করেছি তোমাকে। সব সময় কেন কাঁদাও? কথাগুলো বলার সময় কণ্ঠ কাঁপছিল তার। সামনের যুবকটির কপাল কুঁচকে গেল। গম্ভীর কণ্ঠে বলল, তোকে জানিয়ে আমার কি কাজ? দূরে যা। এ বাসায় কেন এসেছিস? ফুফিকে বলবো তুই একটা বেয়াদব। অভিমানের পাল্লা আরও গাঢ় হলো মেয়েটির। রাগে নাকের পাটা তরতর করে কাঁপল। মুখ ঝাপটা মেরে গজগজ করে বলল, বেয়াদব মেয়েরে হলে তোমার এই অশ্লীল দেহে নজর দিতাম। সেকেন্ডের ব্যবধানে জড়িয়েও ধরতাম, আবার টপাটপ সুমুও খেতাম। কিন্তু আমি এসবের একটাও করিনি। এই যে অভদ্রের মতো একটা কিশোরী মেয়ের সামনে উদাম দেহে দাঁড়িয়ে আসো, একবারও তাকিয়েছি? ওই খোলা বুকে হামলে পড়েছি? তবুও কেন বেয়াদব বললে? আসল বেয়াদব অসভ্য তো তুমি। বেয়াদব মেয়ে, ঠাটিয়ে দিব একটা। মেয়েটি ঠোঁট টিপে হাসল। লজ্জারাঙা কণ্ঠে ফের বলল, তোমার এই অভদ্র দেহে দেখে আমার ভিতর কেমন যেন লাগছে। একটু অনুমান করেছ? জ্বর বইছে জ্বর, টাইফুনের মতো উথাল পাতার জ্বর। তবুও নিজেকে শাসিয়ে নিয়ন্ত্রণ করছি। এর থেকে আর কত সুশীল হতে বলো আমায়? যথেষ্ট ভদ্র সভ্য মেয়ে আমি, দেখতেই তো পাচ্ছ। সামনে একটা মুরগির গ্রিল রেখে লোভ সামলে নিজের জিহ্বাকে কন্ট্রোল করছি। ভদ্র বলেই কিনা হুড়মুড় করে গ্রিলটা খেতে হামলে পড়ছি না, ধৈর্য ধরছি। তবু আলাদা করে প্রমাণ দিতে হবে? তাছাড়া তুমি ভাবে উদাম গায়ে বের হলে কেন? মামা কি টাকা পয়সা দেয় না? একটা শার্ট কেনারও যোগ্যতা নেই? তাহলে আমায় অল্প সুরে বলতে, তৎক্ষণাৎ টুপ করে এক বস্তা শার্ট এনে হাজির করতাম তোমার পায়ের সামনে। প্লিজ, লজ্জা থাকলে নেক্সট টাইম আমার সামনে উলঙ্গ অবস্থায় আসবে না। তোমার লজ্জা না থাকুক, আমার ঢের লজ্জা আছে। গড়গড় করে কথাগুলো বলেই অল্প থামল সে। ফের মুখে হাত দিয়ে বলল, এই দেখো, লজ্জায় কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে তোমার। গাল দুটো টমেটোর মতো লাল হয়ে যাচ্ছে। মেয়েটা বয়সের তুলনায় একটু বেশি পেকে গেছে, যার দরুন মুখের উপর ঠাস ঠাস কথা বলার অভ্যাস। সেখানে তার কোনো দেন নেই সামনের মানুষটা বয়সে বড় নাকি ছোট, তার সমবয়সী। একটু ম্যানার বলতে শব্দ মেয়েটির মাঝে নেই। সারাক্ষণ উড়নচণ্ডী হয়ে ঘুরে বেড়ায়, আর চঞ্চলের ন্যায় পরপর করে কথা বলে। পায়ের তুলনায় মুখটাই বেশি চলে। একটু ভয় ডর নেই মনে। এর ফলে মেয়েটির উপর মাঝে মাঝে ব্যাপকভাবে তার মেজাজ চটে যায়। ইচ্ছে করে ঠাস ঠাস করে গালটা লাল করে দিতে। সাফওয়ানের রাগের পারদ বাড়ল। শক্ত গলায় বলল, চুপ, অসহ্য। আমার যেভাবে ইচ্ছে সেভাবে আসবো। তাছাড়া এই বাসা আমার, দরকার পড়লে কিছুই পড়বো না। তোর নির্লজ্জ চোখে সামলানো শিখ। বলে যাস না, বয়সে তোর থেকে 10 বছরের বড় আমি। মেরে তক্তা বানিয়ে ফেলবো। আমাকে দেখে কি একটুও ভয় ডর করে না? জানিস আমি কেমন? কোনো ধারণা তোর নেই। আবার অভদ্র মেয়ের মতো ছেলেটির দিকে বেহায়া নজর দিস। থাপড়িয়ে কান গরম করে দিব। যা বলছি, এই মুহূর্তে দূর হ। নয়তো এই মুহূর্তে পুপিকে আমি কল করব। নির্লজ্জ মেয়ে, মুখে কোনো লাগাম নেই। লজ্জা শরমের মাথা খেয়ে নিয়েছে এই মেয়ে। কীভাবে একের পর এক অশ্লীল কথা বলছে। প্রতিটি শব্দে সাফওয়ান ধমকে সুরে বলল, যা শুনে আবার মেয়েটি গাল ফুলিয়ে ফেলে। অশ্রুভরা চোখে তাকালো। দাঁতে দাঁত চেপে সেকেন্ডেই তেড়ে গিয়ে যুবকটির উদম বুকে খামচি লাগিয়ে হিসিয়ে বলে, স্কুল ফালিয়ে মামার বাসায় এসেছি। বলিও আম্মুকে বললে নেক্সট টাইম কামড় লাগাবো। মেয়েটির কাণ্ডে রাগে রিরি করে উঠল সমস্ত শরীর। চোখ নামিয়ে বুকের দিকে তাকিয়ে দেখল দুহাতে 10টি নোকের খামচি দাগ স্পষ্ট। ইচ্ছে করেই বুঝি এমন করলো। মুহূর্তে লাল হয়ে গেছে জায়গাটা। কেমন যেন জ্বালা ধরে গেল ভিতরটা। এত বড় সাহস এই সুনোফুটির মতো ছোট্ট মেয়েটার। মনে কি ভয় ডর বলতে কিছু নেই? যদি সে একটা থাপড়, তাহলেই তো 3 দিন বিছানা থেকে উঠতে পারবে না। আর সে তাকে খামচে মারে। সে সামনে তাকালো। মেয়েটার আগে গজগজ করছে। যুবকটি তৎক্ষণাৎ অষ্টাদশীর দিকে তেড়ে যেতে দুষ্ট চঞ্চল খাটো মেয়েটি মাথা নামিয়ে চট করে বিষাক্ত দাঁত যুবকটির বুকে বসিয়ে দিল। আকস্মিক ঘটনায় ভড়কে যায় ছেলেটি। ব্যথায় চোখ ঘেঁষে নিল। ভিতরে কেমন যেন এক অনুভূতি হলো। মেয়েটি তাকে ছেড়ে ঠোঁট মুছে বাঁকা হেসে তাকিয়ে রইল। ছেলেটি আস্তে ধীরে চোখ খুলে তাতে দাঁত চেপে আবারও খোলা বুকে তাকালো। বর্ষা বক্ষে শক্ত দাঁতে দংশনে রক্ত বেরিয়ে গেছে। কতটা জোরে কামড় দিলে এই অবস্থা হয়। মনে হচ্ছে কতখানি মাংস খায়নি। কাটাস্থান শুকিয়ে গেলেও এই ক্ষত সারা জীবন কালো বর্ণ হয়ে থেকে যাবে। সে হাত বাড়িয়ে মুছে নিল রক্ত। রাগ নিবারণ করে রক্তচক্ষু মেলে ফোঁসফোঁস করলো। ইচ্ছে করছে মেয়েটাকে আছাড় মারতে। শুধু পুফির মেয়ে বলে দমে গেল। অষ্টাদশী তাকে ব্যথা দিয়ে যেন বাড়ি মজা পেয়েছে। সে হাসছে ঠোঁট টিপে টিপে। তৎক্ষণাৎ মেজাজ ছুটে যায় ছেলেটির। হাত বাড়িয়ে সামনের কোমল মেয়েটির নরম সোয়াল শক্ত করে ধরে রাগান্বিত গলায় বলল, আমার থেকে দূরে থাকতে বলেছি। তোর সাহস দেখে আমি অবাক হই। বেহায়ার মতো আমাকে খামচে দিলি, এখন আবার কামড় দিয়েছিস। অসভ্য, বেরিয়ে যা বাসা থেকে। নেক্সট টাইম এই বাসার আশেপাশে দেখলে
থাপড়িয়ে গাল দুটো লাল করে দিব। ব্যথায় চটপট করে উঠল মেয়েটি। হাত দ্বারা যুবকটির ডান হাত সরাতে চাইলেও চোয়াল থেকে চোখ দিয়ে টপাটপ পানি পড়ছে। মেয়েটির ব্যথাতুর শব্দ শুনে এক মধ্যবয়স্ক লোক সেখানে উপস্থিত হলো। ছেলের পানে তাকিয়ে ধমকে উঠিয়ে বলে, সাপন, লাবণ্যকে ছাড়ো। সবেমাত্রই দেশে ফিরে এসব কি শুরু করছো? ছোট্ট মেয়েটাকে মারছো? তোমার ফুফি জানতে পারলে কি হবে ভেবে দেখেছো? সে কতটা ভালোবাসে তোমাকে সেটা অন্তত বলতে হবে না। আর সেই তুমি তার ছোট আদরের মেয়েকে দিন দুপুরে ব্যথা দিচ্ছ। বাবার ধমকে দাউ দাউ করে ওঠা রাগ নিমিষে নিভে গেল। আস্তে করে ছেড়ে দিল লাবণ্যকে। মেয়েটি কেটে কেটে হিঁচকি তুলে ফেলেছে। এক দৌড়ে চলে গেল সাফওয়ানের মায়ের কাছে। আজ কত শখ করে স্কুল পালিয়ে এখানে এসেছিল সাফওয়ানকে দেখতে। এতদিনের পুষে রাখা রাগের বশে হয়তো ছেলেটাকে একটু বেশি কষ্ট দিয়েছে। এই কষ্ট হয়তো দেখানো যাবে, কিন্তু এতদিন যে তাকে ইগনোর করেছে, অজান্তে ব্যথা দিয়েছে মনে, তার বুঝি কষ্ট হয়নি? তার কষ্ট তো দেখাও যায় না। এই ভিতরের ব্যথা কাউকে বোঝানোও যাবে না। তাছাড়া 3 দিন হয়েছে সাফওয়ান দেশে ফিরেছে। সেই থেকে সুযোগ খুঁজেছে কখন এক নজর দেখতে পাবে তাকে। আজ সুযোগ হাতছাড়া করেনি। ছুটে এসেছে মামার বাসায়। আর এসে বরাবরের মতো কষ্ট দিল তাকে। প্রতিনিয়ত মনে কষ্ট দিত। আজ যেন প্রকাশ্যে শরীরেই ব্যথা দিল। তবে ছোট্ট মনকে মেয়েটা বুঝালো, সেও ছেড়ে দেয়নি। উচিত শিখিয়ে দিয়েছে এবার। প্রতিনিয়ত কষ্ট সহ্য করা মানায় না। এখন থেকে যতবার সাফওয়ান কষ্ট দিবে সেও পাল্টা আঘাত করবে। মনে দিতে না পারুক, দেহে তো দিবেই। কারণ একদিন না একদিন এই দেহ সহ পুরো মানুষটাই তো তার হবে। এখন হয়তো অধিকার নেই, একদিন ঠিকই হবে। তখন কামড় কত প্রকার তা দেখিয়ে দিবে। আর রইল এই বাসায় আসা, 100 বার আসবে। এই বাসাটাও তার, বলতে গেলে শ্বশুরবাড়ি। এখন থেকে কথার জালে ফাঁসিয়ে ইচ্ছে মতো ধুয়ে দিবে। সাফওয়ান বাবার কথা গিলে ফেলল। এমনিতেই কাল রাত থেকে সময় তার ভালো যাচ্ছে না। অনুশোচনার কষ্টে বুকের ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে। কাউকে সেই কথা শেয়ারও করা যাচ্ছে না। নিজের কর্মফলে দুমড়ে মুচড়ে একা একাই মরছে। আবার সিরাতের কথা ভাবতে মরে যেতে ইচ্ছে করছে। তাই তো সারাটা রাত পাগলের মতো ড্রিঙ্কস করেছে। সকালে যাও একটু মন শান্ত হয়েছিল, সবে নষ্ট করে দিল এই অভদ্র মেয়েটা। তাই কালকে সমস্ত রাগ ক্ষোভ ভুলক্রমে এই মেয়েটির উপরেই ঢেলেছে। মস্তিষ্ক আর নিয়ন্ত্রণ করতে পারেনি। তাছাড়া এই ছোট্ট বয়সে কথার কি সিঁড়িদার, যেন তার প্রেমিক। খন্দকার সাহেবের নজর পড়ল ছেলের লাল জখম হওয়া বুকে। সেদিকে চোখ রেখে কপাল কুঁচকে সন্দিহান কণ্ঠে বলল, এসব কে করলো? বুকে নখের দাগ কেন? কামড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। বাবার সামনে এই অবস্থায় সাফওয়ান অপ্রস্তুত হলো কিছুটা। এলোমেলো দৃষ্টি ফেলল আশেপাশে। সল শক্ত করে উত্তর দিল, তোমার ওই আহ্লাদি বাগ্নি। আমি জাস্ট মেরেই ফেলবো ওকে। হাঁটুর বয়সী মেয়ে হয়ে আমার সাথে লাগতে আসে। ও সাহস দিন দিন বেড়েই চলছে। খন্দকার সাহেব মনে মনেই হাসলেন। ছেলের কাঁধে হাত রেখে বলল, জানোই তো, বাবা মায়ের আহ্লাদি মেয়ে অল্পতেই কষ্ট পায়। তাকে তুমি ব্যথা দিলে আজ হয়েছে তাহলে। দেখবে বিকেল থেকে এক গাদা অভিযোগ চলে এসেছে তোমার নামে। সাফওয়ান রুমে চলে গেল নিজের। খন্দকার সাহেব ছেলের পিছন পিছন রুমে এসে দেখল সব জিনিস লণ্ডভণ্ড। হতাশার নিঃশ্বাস ফেললেন তিনি। তারপর দৃঢ় কণ্ঠে কিছু বলতে সাফওয়ান আশ্বাসের সুরে বলল, তুমি চিন্তা করো না, আমি দেখছি, কেউ জানবে না। ভাদ্র মাসের গরমে শরীর বেয়ে ঘাম ছুটে যায়। আজ যেন প্রতিদিনের তুলনায় একটু বেশি রোদ। দুপুরের খড়খড়া রোদে অবস্থা কাহিল। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। সে রোদের মাঝে বিরতিহীনভাবেই গাড়ি চালিয়ে যাচ্ছে আহাদ। সে খবর পেয়েছে দুর্জয় সিং আজ রাতে রাজশাহী প্রবেশ করবে, যাতে প্রমুখ কোনো মতেই খোঁজ না পায়। সেই মোতাবেকে নিজে গা ঢাকা দেওয়ার জন্য এই জেলা থেকে ও জেলা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু দ্রুত প্রমুখের ছেলেরা তার থেকেও এক কাঠি উপরে। রায়হান তার পিছনে গুপ্তচর লাগিয়ে দেয়। প্রমুখকে আঘাত করার আগের দিন হঠাৎই উত্তরায় দেখেছিল সে। তৎক্ষণাৎই কবিরকে বলে, কিন্তু কবির সেই তথ্য দিতে দেরি করায় আঘাত করেই ফেলে দুর্জয়। এবার আর ভুল করেনি। রাঙামাটির একজনের কাছে যখনই শুনেছে তখন থেকে নজরে নজরে রাখছে তাকে। আজ রাতে সুযোগ বুঝে আহাদ দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়বে তার উপর। একটি রেস্তোরাঁর সামনে গাড়ি থামালো আহাদ। গাড়ি রাস্তার পাশে পার্কিং করে বের হলো। হালকা নাস্তা করে উঠে পড়লো গাড়িতে। তখনই ফোনে মেসেজ আসলো, দুর্জয় সিং আজ রাতে রিসোর্টে থাকবে। কাল সম্ভবত বিকেলের ফ্লাইটে ভারত পৌঁছাবে। আমাদের হাতে সময় বেশি নেই, দ্রুত চলে আসুন। আহাদ গাড়ির স্পিড বাড়িয়ে ভয়েস মেসেজ পাঠালো। রাতের আধারে একা একাই হেঁটে চলছে আহাদ। চারপাশে কোলাহলপূর্ণ জায়গা। গভীর রাত হওয়ায় দিনের মতো ভিড় নেই। আহাদ রিসোর্টের ভিতর ভিন্ন পোশাকে কালো কালো চশমা পরে ঢুকলো।
স্টাফদের ন্যায় সচেতন নজরে আশেপাশে তাকিয়ে দুর্জয় সিং এর রুমের সামনে আসে। তার পিছনে উৎপেতে আছে আহাদের সাথে আসা 3জন টকবগে যুবক, যাদের রক্তে আগুন ধাউ ধাউ করে চলে। মনের মতো কিছু না হলে আগে সব তছনছ করে ফেলে। আহাদ দুবার দরজায় কড়াঘাত করে নম্র কণ্ঠে বলল, আপনার ড্রিঙ্ক রেডি স্যার। ভিতর থেকে কোনো সাড়া শব্দ হলো না। আহাদ আবারও কড়াঘাত করল। এবার হালকা আওয়াজে ক্যাচ করে শব্দ তুলে দরজা খুলে যায়। নেশায় বোধ হওয়া মাতাল দুর্জয় হেলে তুলে আসলো। গায়ে শুধু প্যান্ট, তার চেইন খোলা, উপরিভাগ নগ্ন, মুখে বিরক্তি ছায়া, যেন মূল্যবান কাজে বাগড়া দেওয়ায় রাগে পোষপোষ করছে। আহাদ মনে মনে থুতো ফেলল। নিশ্চয়ই মেয়ে নিয়ে রঙ্গ করছিল। আগের রাগ নিয়ন্ত্রণ থাকলো, এবার থাকলো না। দুর্জয় এতটাই ড্রিঙ্কস করেছে যে চোখ তুলে ভালোভাবে তাকাতেও পারছে না। সে কল্পনাও করতে পারছে না তার সামনে জলজ্যান্ত যমদূত। খুব কষ্টে চোখের পাতা টেনে খুলে বলল, ড্রিঙ্কস রেখে চলে যা। আহাদ দাঁতে দাঁত চেপে পিছনে ঘুরে ইশারা দিল। তৎক্ষণাৎই কিছু বুঝে ওঠার আগে জ্ঞান হারানোর স্প্রে দুর্জয়ের মুখে করল। দুর্জয় চোখ বন্ধ করে চেঁচিয়ে ওঠে, কি দিলি বাঙ্গির পুত তোরাকে, জ্যান্ত চিতে পুড়ে ফেলবো। আহাদ চল শক্ত করে পরপর 3টে ঘুষি মারল দুর্জয়ের নাকে। তৎক্ষণাৎ রক্ত চলকে গড় গড় করে বের হয়। ততক্ষণে জ্ঞান হারিয়েছে ভারতীয় ছেলেটা। আহাদ থুতু ফেলল তার মুখের উপর। এরপর পিছনের ছেলেদের ইশারা দিয়ে বলল, ওরে গাড়িতে তোল, ওরে তিলে তিলে মারব। সাহস কত, স্যারের পিঠে আঘাত করে। দুর্জয়কে কাঁধে তুলে নিয়ে গেল তারা। আহাদ চটপটে রুমে ঢুকে যায়। দেখলো একটি মেয়ে অর্ধনগ্ন হয়ে বিছানায় বয় মিশ্রিত চেহারায় তার দিকে তাকিয়ে আছে। আহাদ বাঁকা হাসলো। রুমের দরজা লক করে উচ্চস্বরে শয়তানি হাসি দিয়ে বলল, কি যৌবন মাইরি, এত কষ্ট করে এসে পড়তে সুযোগ পেয়েও হাতছাড়া করবো? সারাক্ষণ আদর চলবে। পাখি যদি ইচ্ছে করেই ধরা দেয় আমি না খেয়ে ছেড়ে দেই না, এতটাও ভালো নই। করতে পারলে মেয়ে নিয়ে শুতেও পারি। আজ রাত মধুরাত, আমি মানুষ ভিন্ন হলো, আমার যন্ত্র কিন্তু একই। সময় কারোর জন্যই থেমে থাকে না, চলে যায় নিজ গতিতে। তেমনি তাইমা খানমের মৃত্যুর আজ 14তম দিন। সিরাতের শরীর দিন দিন অবনতি হলো। প্রমুখের খুব দ্রুত সেরে উঠেছে। পৃথিরার হাতের ব্যান্ডেজ খোলা হয়েছে কাল। ক্ষতটা শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখন নিয়মিত ওষুধ খেলে ক্ষত ভালো হবে। তাদের দাম্পত্য জীবন অসুখী এর মাঝে। প্রমুখ শত চেষ্টা করেও সিরাতকে কথা বলাতে পারে না। রিয়ালিটি মেনে জীবনটাকে সুন্দর করে সাজাতে হবে এটাই বুঝতে পারে না। সারাক্ষণ বাচ্চাদের মতো কাঁদে। আস্তে আস্তে সবার সাথে এক অদৃশ্য দেওয়াল জুড়ে দেয়। এই দেওয়ালে প্রমুখের নিস্তার পায়নি। তার সাথেও একাকার সমান দূরত্ব। আজকাল একটু কাছে টেনে দুটো শুকনো সুমুতো দূর মুখ দেখাও যেন ভাগ্য। এক বাসায় থেকে দুজনের মাঝে আকাশ পাতাল দূরত্ব। নেই কোনো ভালোবাসা, কোনো কথা। হঠাৎ করে সব সুখ যেন কোথাও পালিয়ে গেছে। তারা একই বিছানায় কবে ঘুমিয়েছিল মনে নেই। সারাক্ষণ সিরাত পড়ে থাকে তাইমা খানমের জিনিসপত্র সাজিয়ে রাখার রুমটাই। 2-4টি ভালো কথাও হয় না। দিনকে দিন সিরাতের কাছে বিষাক্ত লাগে এই জীবন। নিজেকে লুকিয়ে রাখার প্রয়াস চালায় ক্ষণে ক্ষণে। স্বামীর পাশে এত লোক থাকায় তেমন মাথাও গামায় না সে। সে জানে প্রমুখ ধীরে ধীরে সুস্থ হবে, কিন্তু সে কখনো আর হাসবে না। সুস্থ হবে না, কারণ মনে যে ব্যথা সেটা কি সেরে ওঠে? মা চলে গিয়ে এক থালা ভাতের সমান কষ্ট তাকে ঠিকই দিয়ে গেছে। প্রমুখ প্রথম কয়েকদিন ট্রিটমেন্টে ছিল বলে তেমন কিছু বলেনি, কিন্তু এখন ঠিকই অনুভব করছে এক সমুদ্র দূরত্ব তাদের মাঝে, যা কখনো হওয়ার কথা ছিল না। মেয়েটির সাথে ভালো মন্দ কথা আদান প্রদান হয় না আজকাল। কতটা নির্মম পরিহাস এই জীবনের। মেয়েটিকেও কোনো আদেশ করলে এড়িয়ে চলে, যেন সে শুনতে পায়নি। তাহলে কিভাবে সব ঠিক করবে প্রমুখ? এখন সিরাতের মাঝে তার সিটে ফোটাও নেই। বুলো এই রুমে এসে পাশে বসে জিজ্ঞেসও করেন, এখন কেমন আছেন আপনি? অথচ দিব্যি নিজেই দূরত্ব বাড়িয়ে রুমের বাইরে পড়ে থাকে। এক কাপ চা চাইলেও মুখ ফিরিয়ে আনমনে দরজা বন্ধ করে শুয়ে থাকে। এসব কাউকে বলাও যায় না, সহ্যও করা যায় না। প্রমুখ বুঝে তার কষ্ট, কিন্তু যদি এভাবে তাকে ইগনোর করে তাহলে সব ঠিকঠাক করবে কিভাবে তার জানা নেই। প্রতিটি রাতে বুকের ভিতর হাহাকার করে। এক বাজে অভ্যাস গড়ে উঠেছিল সিরাতের বুকে ঘুমানোর, কিন্তু এক দমকা হাওয়ায় সব উলট পালট হয়ে যায়। ভিতরটা জ্বলে ওঠে। বিছানায় একা ঘুমানোর সময় যখন কল করেও রাতে সিরাত এই রুমে আসে না, রাগ বাড়ে, কষ্ট হয়, পীড়া দেয়। পুরো সত্তা জেগে উঠলে মস্তিষ্ক বিগড়ে যায়। ইচ্ছে করে সিরাতকে মেরে ফেলতে, তবুও নিয়ন্ত্রণ করে নিজেকে। বোঝায় খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। আগের মতো আবার সিরাত কাছে আসবে, ভালোবাসবে। আর রাতে ঘুম নেই। দিনে পড়ে পড়ে ঘুমায় অন্ধকার রুমে। এই রুটিন দিনের পর দিন সিরাতের জীবনে চলছে। খাওয়া দাওয়া নেই, শুধু আছে কান্না। ঘুমে তলিয়ে থাকা সিরাতের ফোন হঠাৎই বেজে ওঠে। দুপুরের অসহনীয় গরমে চোখ পিটপিট করে তাকায়। হাত বাড়িয়ে ফোনটা কানে তুলে ঘুমন্ত সুরে বলল, বলুন। ওপাশ থেকে দীর্ঘ শ্বাস শোনা গেল।
কি বলবে সেই কথাই ভাবছে। যার মুখ চলতো দৌড়ের উপর সেও আজকাল মুখের বাসা হারিয়ে ফেলছে। ছেলেটি ফুস করে শ্বাস ফেলে বলল, রুমে এসো, বাহিরে যাব। সিরাত চোখ মুখ কষলে বিড়বিড় করল, খুব দরকার, ভালো লাগছে না। তুমি কি চাইছো বলবে আমাকে? সারাদিন দরজা বন্ধ করে বসে থাকো। বাসায় যে অসুস্থ স্বামী আছে সেদিকে কোনো খেয়াল নেই। আমার কি তোমাকে প্রয়োজন হয় না? একটা কথাও বলো না। কি চাও তুমি? স্পষ্ট করে বলো। আর ভালো লাগছে না আমার, তুমি বুঝো না কেন সুস্থ হচ্ছি না আমি? তোমার জন্য। তোমার এই আচরণ জাস্ট আমি নিতে পারছি না। দেহ সুস্থ হলেও মনে মনে ভীষণভাবে ভেঙে পড়ছি আমি। বউ থেকেও যেন নেই, একটু আদর করারও ভাগ্য হয় না। এভাবে কি জীবন চলে? এমন করো কেন? আমার যে কষ্ট হয়। রাগে খুবই ফেটে পড়ল প্রমুখ। এতদিনের সমস্ত রাগ ঢেলে দিল। কখনোই ভাবিনি সিরাত নিজ হাতে এতটা দূরত্ব বাড়াবে। রাগ নিয়ন্ত্রণের বাহিরে আজ। ক্রোধে সম্পূর্ণ দেহ কেঁপে ওঠে। সিরাত হাসল, ফোনখানা হাতে নিয়ে দরজা খুলল। এরপর প্রমুখের রুমে গিয়ে দেখল ছেলেটি ফর্মাল ড্রেস পরে বিছানায় বসে আছে, মাথার চুলগুলো খামচে ধরে রাখা। সিরাতের হাঁটার শব্দ শুনে শীতল চোখে তাকায়। বলল, অনেক সহ্য করেছি দূরত্ব, আর নয়। আজ থেকে ঠ্যাং ভেঙে ফেলবে এই রুম থেকে বের হলে। সিরাত পাত্তা দিল না। আলো থালু পায়ে চলে গেল বারান্দায়। উত্তপ্ত ফ্লোরে 4 হাত পা ছড়িয়ে ঠাস করে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস টানে। এরপর একটু ভিতরে ভিতরে হালকা লাগছে। প্রমুখের রাগ যেন তরতর করে বাড়ে। এতদিন অসুস্থ ছিল বলে সহ্য করেছে এসব। আজ থেকে এক বিন্দু দূরত্ব হেয়ালি করা চলবে না। উঠে বারান্দায় গিয়ে সিরাতের হাত ধরে টানল। তৎক্ষণাৎই সিরাত হাত চাপটা মেরে ছাড়িয়ে বলল, একদম বিরক্ত করবেন না। বাহিরে যাবেন বললেন, এখনো বসে আছেন কেন? প্রমুখে জেদ বাড়ল। সিরাতে 2 হাত ধরে এক প্রকার টেনে হিঁচড়ে রুমে নিয়ে আসে। এরপর তার দিকে ঝুঁকে বলল, বাহিরে গেলে খুশি হও? তাহলে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমার মাথা ব্যথা করছে, হাত বুলিয়ে দাও। কথা বলে শক্তপোক্ত হাত দ্বারা সিরাতের কোলে তুলে দিল। সিরাত চেঁচিয়ে উঠে বলল, গলা ব্যথা করে না? টিপে দিতাম। ছেলেটি ওর কথায় পাত্তাই দিল না। এক ঝটকায় বিছানায় ফেলে প্রমুখ উঠল তার উপর। 2 হাতে আষ্টে ফিষ্টে জড়িয়ে ধরে মুখ গুজল সিরাতের গলায়। নাক ঘষে ঘষে বোঝালো সে কতটা অসহায়। তার উত্তপ্ত নিঃশ্বাসে সিরাত হালকা ডোক গিলে। ভিতরটা কেমন যন্ত্রণা দিচ্ছে, হাসপাস লাগছে। সে আলগোছে হাত রাখলো ছেলেটির মাথার চুলে। চোখ দ্বারা গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। সে কিছু বুঝে ওঠার আগে এতদিনের সমস্ত রাগ, ক্ষোভ আর দূরত্ব ঢেলে দিল তার কোমর গলায়। নিজের দাঁতের দংশনে রক্ত বের করে ফেলল নরম গলায়। ব্যথা চিৎকার করে সিরাত প্রমুখের চুল জোরে টেনে ছাড়াতে চাইল। বউয়ের মুখে ব্যথাতর শব্দ শুনে ছেলেটি আস্তে আস্তে ছেড়ে দেয়। তারপর সে জায়গায় পরপর গাঢ় চুম্বন করতে সিরাত নরম হলো। আবেশে চোখ বন্ধ করে ফুঁপিয়ে উঠল। কতদিন পর স্বামীর আদরের ভিতরে জ্বালা কমছে তার। আগে তুলনায় আরো আহ্লাদী হয়ে প্রমুখের মাথা জড়িয়ে ধরল। রাগ দেখিয়ে মাথার চুল টেনে কাঁদল হু হু করে। প্রমুখ বুঝল মেয়েটির অসহায় হৃদয়। গলা থেকে মুখ উঠিয়ে আস্তে আস্তে কাপা ঠোঁট জোড়ায় এসে থামল। নেশাত দৃষ্টিতে নাকে নাক ঘষে ঠোঁট দ্বারা মেয়েটির উষ্ঠে ডুব দিতে প্রমুখের তিক্ত ফোন বেজে ওঠে। সিরাজ যেন হুঁশ ফিরে পায়। চোখ খুলে চট করে মুখ ফিরিয়ে জোরে বুকের পাঠায় ধাক্কা দিয়ে বলল, দরকারের কল বোধ হয়। প্রমুখ চোখ বন্ধ করে রাগ নিবারণ করে। অসময়ে কল করায় তাকে হাজারো গালি দেয়। জোকে বইয়ের বেজা গালে ঠোঁটে টপাটপ ঠোঁট শুয়ে শুষে নিল জল। আহ্লাদে সিরাত ঠোঁট উল্টায়। প্রমুখ গালে গাল ঘষে তার উপর থেকে ওঠে। রাগে রিরি করা ছেলেটির হাত থেকে মুক্ত হয়ে সিরাতে উঠে বসল। গায়ের ওড়না ঠিক করে মাথা নত করে রাখে। প্রমুখ বিছানা থেকে নেমে ফোন কানে নিয়ে বলে, দুর্জয়কে বল ওর শেষ ইচ্ছে কি। আজ রাতে ওর জান বের করব। ওর জন্যই আজ এতটা দূরত্ব আমাদের মাঝে। বউকে একটু সুমোও করতে পারি না। সেখানে আজকাল আদত্ত বিলাসিতা। সুখের সংসার হয়ে গেছে শোকের। শোরের বাচ্চার কলিজা কেটে কুত্তাকে খাওয়াবো। তৎক্ষণাৎ ফোন পকেটে রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। মাথার এলোমেলো চুল চিরুনি করে আয়নার মাছ থেকে সিরাতের উদ্দেশ্যে বলে, শীঘ্রই ফিরব। আশা করব আজ এই রুমেই থাকবে, নয়তো খুব খারাপ হবে। কক্সবাজারে সে রাতের থেকেও 3 গুণ খারাপ। ভুলে যেও না, রুম আলাদা হলেও বাসা কিন্তু একই। একবার না একবার রুম থেকে বের হতেই হবে। তখন কিন্তু এতদিনের সমস্ত আদর পুষিয়ে নেব। নিঃশ্বাস ফেলারও জো থাকবে না। খেপাটে বাঘের নেই হিংস্র হয়ে ঝাঁপিয়ে পড়ব মাইন্ডেড। গভীর রাতে সন্ধিক্ষণে এক বলিষ্ঠ যুবক হেঁটে যাচ্ছে জঙ্গলের পথে। গজারি পাতার বড় বড় শুকনো পাতা এক এক কদমে মর্মর ধ্বনি তুলছে। নেই কোনো কথার শব্দ, শুধু ভেসে আসছে পাতার ঝরঝর আর নিঃশ্বাসের আওয়াজ। যুবকটির পায়ের গতি বাড়িয়ে দিল। তার পিছনে টকবকে 3টি যুবক ছেলে। বিশ্বাসযোগ্য যুবকগুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। জঙ্গলের মাঝ বরাবর এসে খুব সচেতন দৃষ্টি বুলিয়ে থামল প্রমুখ। আশেপাশে গুটগুটে অন্ধকার, নেই কোনো আলোর দেখা। ফোনের ফ্ল্যাশ লাইটের সাহায্যে হালকা পাতলা দেখা যাচ্ছে।
রায়হান একটি গোপন পথ বের করে নিচকণ্ঠে বলল, এই সুড়ঙ্গ দিয়ে ঢুকতে হবে। প্রমুখ ইশারা দিতে তার সাথে এক লাফে ঢুকে পড়ল তিনজন। গভীর সে পথ এক ভুতুড়ে পথের মতো তৈরি করা হয়েছে। জঙ্গলে প্রতিনিয়ত মানুষ মধু সংগ্রহ করতে আসে, তবুও কেউ কামমিনখালি অনুমান করতে পারবে না এর ভিতরে একটা ছোট্ট কুটির আছে। আহাদ আর কবির মিলে কয়েক মাস আগে সুড়ঙ্গটা বানায়। উদ্দেশ্য একটাই, তাদের শত্রুদের বিনাশ করা, মৃত্যুর স্বাদ অনুভব করা মরার আগে। যেখানে নেই কোনো আলো, নেই কোনো খাবার। সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নিচে নেমে এলো একটি দরজার সামনে দাঁড়ালো তারা। সেখানে পাহারা হিসাবে দাঁড়িয়ে আছে 4টি যুবক, সবার হাতে বিদেশীয়। বুলে এ পথে পা বাড়ালে এক কূপে যান কবচ। আহাত তাদের হাত থেকে চাবিখানা নিয়ে লোহার শক্ত মজবুত দরজা খুলে দিল। প্রমুখ দৃঢ় পায়ে ভিতরে প্রবেশ করে দেখল অচেতন অবস্থায় হাত পা বাঁধা দুর্জয় সিং পড়ে আছে মাটিতে। মুখ দিয়ে টু শব্দ করারও কোনো জো নেই, কাপড় শক্ত করে বাঁধা। অনাহারে শক্ত দেহটা নুইয়ে গেছে কয়েকদিনেই। প্রমুখ তার সম্মুখে বসে কুটিল হাসল। কবিরকে বলল, ওর জ্ঞান ফেরা, মরণের জম কেমন হয় শেষবারের মতো নিজ চোখে দেখো। কবির পানি ছিটিয়ে দিল, গা থেকে পচা গন্ধ আসছে। আজ 13টা দিন ধরে এখানে বন্দি, কোনো খাওয়া দাওয়া নেই, গোসল করাও হয় না, শুধু চোখ মুখ বেঁধে দরজার ওপাশের শৌচাগারে নিয়ে যাই। 3 দিন ধরে শৌচাগারেরও দরকার হয় না। যদি পেটে খাবারই না পড়ে চাপ আসবে কই থেকে? চুল আর দাঁড়িতে পাগলের মতো দেখা যায়। রক্ত বা কিছু তরল বের হচ্ছে নাক কান দিয়ে। মাসিরও নিজেদের খাদ্য মনে করে ঘুরে বেড়াচ্ছে তার দেহের উপর। দুর্জয়ের জ্ঞান ফিরতে নিবু নিবু চোখে তাকালো। প্রমুখ পকেট থেকে বের করে ঠেকালো দুর্জয়ের থুতনিতে। বিশ্রী হাসি হেসে বলে, ওই দিন বড় ভুল করলি দুর্জয়, আমাকে হয় মেরে ফেলতি, নয়তো দূরে থাকতি, কিন্তু তুই আঘাত করেছিস আমায়। সে আঘাতের মাসুলে আজ 13 দিন ধরে এখানে পড়ে আছিস। কি টের পেয়েছিস, নাকি আরও কিছুদিন থাকবি? দুর্জয় সিং ঘুমিয়ে অস্পষ্ট শব্দ করে। মাথা নাড়িয়ে মুখের বাঁধন খুলে দিতে বলল। রায়হান এক লাথি মেরে কাপড় খুলে দেয়। তৎক্ষণাৎ দুর্জয় গলায় বলল, পানি দে, মেরে ফেলামাই। ওই কেউ ওরে পানি দে, শালা শেষ ইচ্ছে পূরণ কর। প্রমুখের কথায় এক ছেলে পানি নিয়ে আসে, তাও গরম পানি। দুর্জয়ের মুখে ঢেলে দিতেই গরমে জ্বলে ওঠে তার মুখ। ব্যথা চিৎকার করে উঠল। সেই গরম পানি যখন মুখে চোখে পড়ল, মৃত্যু যন্ত্রণা চটপট করতে থাকে। গরম পানি দেহের প্রতিটি অংশে জ্বলে পড়ে যায়। সে হাত পা ছোটাছুটি করে বন্দি পাখির ন্যায় তোপড়ায়। তার আত্মচিৎকারে পুরো জঙ্গলের গভীর রাতে ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে। এক ভুতুড়ে জঙ্গলে পরিণত হলো। তাকে কেউই বাঁচায় না। একটি খানে বাঁচার আশায় আকুতি মিনতি করল, কিন্তু সামনের 8টি যুবকের মাঝে কারোই মন গড়ল না। দুর্জয়ের মুখখানা মুহূর্তেই হয়ে উঠল ভয়ঙ্কর দগদগে। প্রমুখ পৈশাচিক আনন্দে উচ্চস্বরে হাসে। হাতের দুর্জয়ের বক বরাবর তাক করেই বলল, দুষ্ট বেবি আমার, তোমার এত কষ্ট কি সহ্য হয় বলো? কথা শেষ হতে না হতে গুলি করে দুর্জয়ের বুকটা ঝাঁঝরা করে দিল। দুর্জয় সিং চিৎকার করল। একসময় সারা দেহ লুটিয়ে পড়ল মেঝেতে। নিঃশ্বাসটুকুও চলে গেল আজীবনের জন্য। বিশ্রী দেহটা এক লাথি মেরে প্রমুখ বলল, ওকে টুকরো করবি, যাতে শনাক্ত করতেও মাথা খারাপ হয়ে যায়। আমার মধুর হানিমনে এক বালতি জল ঢেলে দিল। আর আমি চুপ করে থাকবো? শালা খুব জ্বালাচ্ছিল আমাকে। সুখের জীবন ভালো লাগছিল না, আসলে নিজের গাড়ে জম ডেকে আনতে। প্রমুখ কাজ শেষে আগের ন্যায় সুড়ঙ্গ দিয়ে উঠে জঙ্গলে প্রবেশ করলো। রাস্তার পাশের গাড়িটায় উঠে দেখলো রাত 3টা। ফুস করে নিঃশ্বাস ফেলে সিরাতকে টেক্সট দেয়, যদি জেগে থাকে ঘুমিয়ে যাও, আর যদি ঘুমাও তাহলে শুভরাত্রি, কাল সকালে দেখা হচ্ছে। দুর্জয় 3টে টুক যেন আস্ত একটা গরুর গোস্ত কাটছে। এই কাজে খুব এনজয় করছে 3জন। সম্পূর্ণ এটা খুবই দারুণ একটা কাজ। পুঁটি মাছের সাইজ অনুযায়ী প্রতিটি টুকরো করে একটি বস্তায় পড়ল। কাজ শেষে কলিজার মতো বিভিন্ন অঙ্গ আহাত হাতে নিয়ে বিশ্রী হাসি দেয়। কলিজার আস্তার কুত্তাকেও খাওয়াবো না, বুটকা গন্ধ কি, থু। কবির হাসল। সকলের হাতে মুখে তাজা সেই গা গুলিয়ে যায়। ওয়াক ওয়াক দন্নি তুলল মুখে তারা। মাইয়া মানুষের মতো বমি করসকে, হ্যাঁ পেট হইছে পেট? আহাদের বিশ্রী কথায় রায়হান রাগান্বিত হলো। পেট বরাবর দিল একটা লাথি। আহাদের শার্টে মুখে উৎসুক কণ্ঠে বলল, মাদারবোর্ড, রাজশাহী গিয়ে পূর্তি করস দুর্জয়ের মালের সঙ্গে, আবার আমাকে কস পেট হইছে? নষ্ট বলা, মাইয়া দেখলেই কি হুঁশ থাকে না, তাই না? এই চুপ কর, মাইয়ারে জোর করি নাই, স্বইচ্ছে আমারে দুর্জয়রে পায় নাই তো, তাই তাই সব রাগ আমার উপর দিয়ে ডালছে। কি কস তোরে? কবিরের কথায় উত্তরে আহাত মাথা জাকাই, মানে ঘটনা সত্যি। রায়হান বস্তায় তুলে কাঁধে তুলে নিল। এরপর সুড়ঙ্গ দিয়ে বের হলো 3জন। পাশের বড় নদীর মাঝে ছুঁড়ে মেরে ঝাঁপিয়ে পড়ল 3জন।
গায়েরগুলো তৎক্ষণাৎ বেশি গেল পানিতে। সাঁতার কেটে কবির বলল, আজ গোসল করুন, পেট ভোজন হবে। সব মাছের আজ বিশাল ভোজন পার্টি। ভোরের আলো পড়তে শুরু করেছে চারপাশে। প্রমুখ গাড়ি পার্কিং করে বাসার ভিতরে ঢুকলো। শুনশান নীরবতায় চারপাশ চেয়ে আছে। নিজের গায়ে শার্ট কোট গেমে বাজে গন্ধ নাকে ঠেকছে তার। প্রমুখ দ্রুত পায়ে রুমে প্রবেশ করল। বিছানার দিকে চোখ যেতে নজরে পড়ল চিকন রোগাশোগা রুক্ষ মুখের বউটা ঘুমিয়ে আছে। তৎক্ষণাৎ ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। হাত থেকে গড়ি খুলে গায়ে শার্ট করলো। শাওয়ার নেওয়ার উদ্দেশ্যে কাপড় নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। দীর্ঘ সময় বাদে প্রমুখ বেরিয়ে চুলগুলো মুছল। এরপর বাতি নিভিয়ে শুয়ে পড়ল বউয়ের পাশে। সিরাত তার দিকে ফিরে ঘুমিয়েছিল। ছেলেটি আগের দিনগুলো নেয় ঠান্ডা শীতল দুটি হাত সিরাতের পেটে স্পর্শ করল। মেয়েটির উত্তপ্ত দেহে হঠাৎ এমন ঠান্ডা হাতের স্পর্শে সেকেন্ডের ব্যবধানে ঘুম উবে যায়। কম্পন ধরে গেল সমস্ত দেহে। বয়ার্ত চেহারায় চোখ খুলে সামনে তাকালো। দেখল গভীর শীতল দুটো চোখ তার দিকে তাকানো। সিরাতের অভিমান গাঢ় হয়। লোকটার জন্য রাত 12টা পর্যন্ত অপেক্ষা করেছিল, কিন্তু তারপরও না আসায় কখন যে ঘুমিয়ে পড়েছে সেদিকে খেয়াল নেই। সিরাতে তাকানোর মাঝে হাত দুটো আরও গভীরে যেতে থাকে। ধীরে ধীরে সিরাতও অস্থির অস্থির অনুভব হয়। শুকনো গলা লালা দিয়ে ভিজিয়ে আলগোসে নিজের হাত ছেলেটির হাতে রাখল। প্রমুখের চোখ মুখে শীতল। মুখ আস্তে আস্তে নিয়ে যেতে থাকে সিরাতের গলার কাছে। প্লিজ সিরাত, একটু কাছে টেনে নাও না। কথা শেষ হতে তৎক্ষণাৎ সিরাত খামছে ধরল তার হাত। আর এক হাত বাড়িয়ে নখ দাবিয়ে দিল প্রমুখের গলায়। হঠাৎ আক্রমণে প্রমুখ একটু সরে যায়। চোখে মুখে বিস্ময়। সিরাত চোখ গরম করে নিজের পেট থেকে প্রমুখের হাত সরিয়ে পিছনে ঘুরে শুয়ে পড়ল। প্রমুখ কপাল কুঁচকায়। এত বড় চমক সামলাতে খানিক সময়ও লাগলো। তারপর আবারও হালকা করে পিছন থেকে জড়িয়ে ধরল। এবারও সিরাত আলগোসে প্রমুখের বাঁধন নিজের দেহ থেকে সরিয়ে দেয়। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু গাড়ে কারো উত্তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়েছে। সেই নিঃশ্বাসের পাল্লা সময়ের সাথে সাথে আরও তীব্র হয়। এই অস্থির হৃদয় ব্যাকুল হওয়ায় চোখে আর ঘুম ধরা দিল না। কেটে গেল নির্ঘুম একটি ভোর। প্রতিদিনের ন্যায় সিরাতের ঘুম ভাঙল দুপুর 3টেতে। নির্জন বাসায় কোনো কোলাহল নেই। কথার আওয়াজও বেশি আসছে না কানে। আশেপাশে কাউকে না দেখে সে ভাবল প্রমুখ হয়তো বেরিয়ে গেছে। সিরাত আস্তে ধীরে উঠে ফ্রেশ হয়ে দুর্বল পায়ে হেঁটে তাইমা খানমের জিনিসপত্র রাখা রুমে যায়। সেখানেই হাত বাড়িয়ে খাট থেকে তাইমার ওড়না নিয়ে বুকে জড়িয়ে ধরল। দেহের বর সামলাতে না পেরে ধপ করে শুয়ে ডুকরে ওঠে। মিহি কণ্ঠে বলল, কেন একা রেখে চলে গেলে মা? আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। কান্না করতে করতে আবারও রোগা দেহেই পড়ে রইল বিছানায়। সারা দিন রাগে ক্রোধে প্রমুখ বাসায় ফিরেনি। আর না, কল করে খোঁজ নিয়েছে সিরাতের। বরে একটু কাছে ঘেঁষতে মেয়েটি যে ব্যবহার করেছে তাকে ক্ষণে ক্ষণে জ্বলে পড়ে যাচ্ছে প্রমুখের হৃদয়। কিভাবে পারল দূরে সরিয়ে দিতে? এমন ব্যবহার করলে সব ঠিকঠাক হবে? আগের মতো সম্পর্ক স্বাভাবিক কখনোই হবে না। ভিতরে এক বিশ্রী অনুভূতিতে পড়ছে। কষ্ট হচ্ছে, যে কষ্ট কাউকে দেখানোও যায় না, বোঝানোও যায় না। মন ভার করে জেদের বসে অফিসের রুমে দরজা বন্ধ করে সারাদিন কাটায়। রাত 9টায় হুঁশ ফিরল। না খেয়ে থাকায় পেট গুড়গুড় শব্দ করে হুঁশিয়ারি দিচ্ছে খাওয়ার জন্য। সেই অফিস থেকে বের হয়ে বাসায় ফিরল। গায়ের ময়লা কাপড়ে কিচেনে প্রবেশ করে। ফ্রিজে রাখা 2টি মদের বোতল বের করলো। ফ্রিজে আগের বোতলগুলোই পড়ে আছে। বিয়ের পর থেকে বাসায় ড্রিঙ্কস আনা হয়নি তেমন। খুব নেশা ধরলে অফিসে বসে মদ গিলে শান্ত করত মন। যতই নিজেকে বদলাক, পুরনো অভ্যাস কেউ ছাড়তে পারে না। একটু একটু থেকেই যায় বাজে অভ্যাস। সেও সিগারেট মদ কামিনকালিও ছাড়তে পারবে না। দৃঢ় পায়ে রুমে আসলো। হাতে তার হুইস্কি। সিরাত হাঁটু বাস করে বসেছিল বিছানায়। প্রমুখের উপস্থিতি টের পেয়ে সামনে তাকালো। তাকে মাথা থেকে পা পর্যন্ত অবলোকন করতে চোখে পড়ল প্রমুখের হাতের হুইস্কির বোতলখানা। তৎক্ষণাৎ কপাল কুঁচকে যায়। হঠাৎ কেন লোকটার নেশা করবে? এতদিন এক বাসায় থেকেও বলিও তো কখনো প্রমুখের নেশা করতে দেখেনি। তাহলে আজ কেন করছে? তাছাড়া ঠিকমতো সুস্থও তো হয়নি। এসব সাইফাস খেলে আবারও অসুস্থ হবে। তখন কি সকালের ঘটনায় খুব বেশি হাট হয়েছে? খুব বেশি সিরাত অজান্তে কষ্ট দিয়ে ফেলেছে? মনে মনে ভীষণ অনুতপ্ত হলো। প্রমুখ আলতো পায়ে হেঁটে বারান্দায় সোফায় বসে বোতলের সিপি খুলে দিল এক চুমুক। পরপর কয়েকবার চুমুক দিয়ে অর্ধেক বোতল শেষ করে ফেলে। তৎক্ষণাৎ চোখ মুখ খিসে হেলান দিল সোফায়। মন গেলে মনের সুখে মনের ব্যথা সারানোর একটু প্রয়াস বৃথা। পুরো একটি বোতল শেষ করলাম। দেহ আস্তে আস্তে নুইয়ে যাচ্ছে। চোখ লাল হয়ে নেশা চড়ে যাচ্ছে মাথায়। এক পর্যায়ে দেহের বল ছেড়ে নিঃশ্বাস ফেলল। হঠাৎই বিকট শব্দ করেই হেসে বলল,
এত কষ্ট না দিলেও পারতে সিরাত। দূর থেকে সিরাত সব কিছুই লক্ষ্য করলো। কেমন জানি প্রমুখকে আজ স্বাভাবিক লাগছে না। প্রমুখ ডুলু ডুলু চোখে তাকালো। নিস্তেজ হওয়া হাতে দ্বিতীয় বোতলের সিপি খুলে চুমুক দিতে যাবে, তৎক্ষণাৎই সিরাত দৌড়ে এসে বোতল কেড়ে নেয়। প্রচণ্ড রাগে তার দেহ কাঁপছে। সেকেন্ডের ব্যবধানে মেয়েটি আবার অস্বাভাবিক কাজ করেই বসলো। ঠোঁটের কাছে নিয়ে নিজে জেদের বসে ডকডক করে মধ্যে চুমুক দেয়। প্রমুখ তো হতভম্ব, চোখ বড় বড় করে তাকিয়ে দেখছে সিরাতকে। মেয়েটির পেটে অল্প যেতে গা গুলিয়ে আসলো। খালি পেটে মদ খাওয়ায় হরহর করে বমি করে। সে তবুও দমে না। আবারও 2 চুমুক দিয়ে চোখ বন্ধ করে গিলল। তৎক্ষণাৎ প্রমুখ উঠে এক প্রকার ছিনিয়ে নেয় বোতলটি। ক্রোধে সোয়াল শক্ত করে ছুঁড়ে মারল ফ্লোরে। মুহূর্তে কাঁচের বোতলটি খণ্ড বিখণ্ড হয়ে ভেঙে সম্পূর্ণ বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে পড়ল। প্রমুখ বেহুশ হুঙ্কার ছেড়ে বলল, কি করলে সিরাত? এখন তোমাকে কে সামলাবে? সিরাত দপ করে বসে পড়ল। 2 হাতে মুখ ডেকে কেঁদে ওঠে শব্দ করে। দেহের বল শক্তি ছেড়ে দিয়ে ফ্লোরে শুয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনি কেন মদ খাবেন? তাহলে আমিও খাবো। মনে রাখেন, আমিও খাবো। সিরাতের মাথা বারবার লাগতে শুরু করে। চোখ দুটো টলছে। কখনো নেশা না করায় খুব সহজে নেশা ধরে গেছে। সে শুয়ে শুয়ে পাগলামি শুরু করলো। কখনো হাসছে তো আবার কখনো কাঁদছে। প্রমুখ বুঝলো মেয়েটির নেশা ধরে গেছে। এখন একের পর এক মাতলামি করবে। প্রমুখের অভ্যাস থাকার পরেও সবকিছু রঙিন দেখা শুরু করলো। সিরাতের তো আরো বাজে অবস্থা। সে এগিয়ে সিরাতের পাশে বসলো। মেয়েটি হেসে হেসে বলল, মনে তো হালকা লাগছে কেন? এটা কি খাওয়ালেন আমাকে? আগে কেন খাওয়াননি? খুবই মজা। জানেন, কষ্ট সে মঙ্গল গ্রহে পালিয়ে গেছে। আস্তে আস্তে আবল তাবল প্রলেপ গাইতে শুরু করলো সিরাত। প্রমুখ কপাল কুঁচকে তাকিয়ে আছে। মেয়েটি আস্তে আস্তে উঠে এক দুষ্ট হাসি দিয়ে প্রমুখের দিকে ফিরল। চট করে গলা জড়িয়ে ধরে ঘোর লাগা কণ্ঠে বলল, আদর খাবো, মিষ্টি আদর দিবেন? কী সব বলছো? তোমার হুঁশ আছে? হুঁশ থাকলে লজ্জায় 1 মাস আমার সামনেই আসতে না। তারও কণ্ঠ জড়িয়ে আসছে। সে গভীর নয়নে বউয়ের পাগলামি সহ্য করে। মেয়েটির স্পর্শে দুর্বল হয়ে যাচ্ছে দেহটা। ইচ্ছে করছে আদর করতে। সিরাতেরও কেমন জানি হলো। আসমকায় মুখ উঠিয়ে প্রমুখের ঠোঁটে নিজের অদর ডুবিয়ে দেয়। প্রমুখ গোরের মাঝে দৃঢ় হাতে তার কোমর জড়িয়ে ধরল। গায়ের ওড়না খুলে ফেলে দিল দূরে। মেয়েটির গাড়ে হাত রেখে পরনের আবশ্যে চুম্বন করতে থাকে। প্রমুখের চুল টেনে এক পর্যায়ে কোমল মেয়েটি ব্যথায় ছটফটিয়ে ওঠে। ছেলেটি ছেড়ে দিতে হাঁপাতে হাঁপাতে কিছু বলার জন্য মুখ খোলে, কিন্তু তার আগেই প্রমুখ জপাত করে বউকে কোলে তুলে নেয়। খুব আদর করব তোমাকে। এর নির্লজ্জ পুরুষকে সামলাতে পারবে? সিরাত কথাটি শুনে শক্ত করে গলা জড়িয়ে ধরল। আজ তার নেই কোনো বাধা। আজ তার নেই কোনো লজ্জা। যেন সব লাজ লজ্জা মদের বোতলে ধুয়ে এসেছে। নষ্ট নারীর ন্যায় আকুল হয়ে স্বামীর আদর পাওয়ার জন্য চটপট করছে। কখন ভিতরে জ্বলে ওঠা আগুন নিভিয়ে শান্ত করবে তাকে। ছেলেটি আলোথালো পায়ে বিছানার কাছে যেতে সিরাত তার বুকে অনবরত নাক মুখ ঘষল। এরপর ছোট ছোট চুমু দিয়ে বোঝালো সে কতটা ব্যাকুল। ফের অস্পষ্ট স্বরে বলল, কক্সবাজারে সে রাতের মতো আদর করুন আমাকে। অনেক অনেক আদর। সারা দিন রাত মেরে ফেলুন। বউয়ের নেশাময় কণ্ঠ শুনে প্রমুখের মাথা ছাড়া দিয়ে উঠল। বুকে স্পর্শগুলো পুরুষ শর্ত জাগিয়ে তুলল মুহূর্তেই। সে উঠে মেয়েটির সাথে হুঁশ জ্ঞান হারিয়ে ফেলে। ফিসফিস করে বলল, বুঝে শুনে বলছো তো? সিরাত বুকে ছোট ছোট চুমু খেয়ে বলল, সামলাতে পারবে? খুব পারবো। বাক্যে খেপিয়ে খুব বড় সর্বনাশ ডেকে আনলে নিজেরই। সর্বনাশ তো সেই কবেই হয়ে গেছে আমার। প্রমুখ হেসে বিছানায় শুইয়ে দিয়ে নাকে নাক কষল। ঠোঁটে চুমু খেয়ে গালে চোখে কপালে এলো পাথারে চুম্বন করে। সিরাত গুঙিয়ে উঠে আদরে শোয়ায়। দুষ্ট হেসে হাত বাড়িয়ে প্রমুখের শার্টের বোতাম খুলে দিল এক এক করে। ছেলেটির শার্ট একটানে খুলে ফেলে দেয়। সময়ের সাথে সাথে সিরাতের পাগলামি বাড়ে। প্রমুখ তার গলায় ঘাড়ে ছোট ছোট কামড় দিয়ে আরো পাগল করে তুলল। অশান্ত বউকে শান্ত করতে প্রমুখ মেয়েটির পিঠে রেখে চেন খুলে দেয়। মেয়েটির উন্মুক্ত গাড়ে উত্তপ্ত নিঃশ্বাস ছাড়ল জোরে জোরে। মুখ ধীরে ধীরে গলায় গুজে ফিসফিস করে বলল, আমি এখন কোথায় জানো? সিরাত 2 হাতে জড়িয়ে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলে অস্পষ্ট স্বরে বলল, আমি এখানে। তোমার প্রতিটি লোমকূপে কম্পন ধরাবো। সমস্ত দেহে কেঁপে উঠবে আমার স্পর্শে। আমি 1000 বার আপনার উত্তাপে মরতেও রাজি। এই মরণে শুধু সুখ আর শান্তি। প্রমুখের অবাধ্য হাত আস্তে আস্তে বউয়ের দেহের গভীরে চলে যায়। শরীরের প্রতিটি ভাঁজে এলোমেলো স্পর্শ করে উন্মাদ করে তুলল। ছেলেটির বেহায়া ঠোঁট শুয়ে যাচ্ছে নাজুক মেয়েটির প্রতিটি অঙ্গে। সিরাতের চোখ বন্ধ। ছেলেটি কানের লতিতে মৃদু কামড় বসিয়ে বলল, আজ আমার হাতেই তাহলে তোমার মরণ হোক, প্রস্তুত হও। স্বামীর নির্লজ্জ অসভ্য আর লাগামহীন বেহেল্লাপনা রূপ দেখতে এক চুলো ছাড় পাবে না।
শত কান্নাকাটি করলেও লাভ হবে না সুইটহার্ট। প্রমুখ হারিয়ে যায় বউয়ের মাঝে। আদরে বড়িয়ে দিতে দিতে উম্মাদের ন্যায় আচরণ করতে থাকে। সময়ের সাথে পাল্লা দিয়ে নেশাক্ত দুটি যুবক যুবতী এক অজানা সুখে হারিয়ে যায়। এ রাত দুজনের, কেউ কারো থেকে কম না। এতদিনের দূরত্বে কেউ কাউকে এক চুলো ছাড় দিতে রাজি নয়। দুজনের উথাল পাথাল ভালোবাসার সাক্ষী থাকে এই চাঁদ, তারা আর রাতের আকাশ। ভালোবাসায় সিক্ত হয়ে এতদিনের উত্তাপ দুটি দেহ নিমিষে ঠান্ডা হয়ে যায়। রাত গভীরের সাথে সাথে দুজনের হিংস্রতা বাড়ে। বলিষ্ঠ যুবককে সামলাতে বরাবরের মতোই হিমশিম খায় ছোট নাজুক মেয়েটি। টাল সামলাতে না পেরে সর্বশক্তি দিয়ে কামড় বসায় প্রমুখের গলায়, যেখানে আছে শুধু সুখ আর সুখ। সকাল পেরিয়ে দুপুর। কালো মেঘ জমে আকাশে বর্ষণ তুমুল বেগে শুরু হয়েছে। রাতের শেষ প্রহর থেকে প্রচণ্ড দাঁড়ায় বৃষ্টি হওয়ার ফলে বারান্দায় ভিজে একাকার। এত মিষ্টি দিনে কি খুব সহজে ঘুম ভাঙে? তাও যদি রাতটুকু ভালোবাসাময় কাটে। কাল সারা রাত সিরাতের পাগলামি সহ্য করে ভোরবেলায় রেহাই পায়। তারপর দুজনেই পাড়ি জমায় ঘুমের দেশে। বৃষ্টি ঝিরি ঝিরি শব্দে প্রমুখের ঘুম ভাঙল। আলতো করে চোখ টেনে আবিষ্কার করলো ছোট বউকে তার বুকের ভিতর। একদম বাচ্চা বিড়াল ছানার মতো লেপ্টে আছে। মনে হচ্ছে কতগুলো বছর পর নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চোখের ঘন পল্লব বন্ধ, চুলগুলো ছাড়িয়ে ছিটিয়ে আছে প্রমুখের দেহে। চিকন নাক গোলাপি অদর জোড়া ফুলিয়ে ফুসফুস করেই ঘুমাচ্ছে। আজ ঠিক কতদিন পর এরকম বউয়ের কিউটনেস মুখশ্রী দেখল সে। প্রমুখের হৃদয় আত্মা নিমিষে শীতল হয়ে যায়। লম্বা একটা শ্বাস ফেলে মিষ্টি করে হাসল। বউকে আরও শক্ত করে জড়িয়ে ধরে চুম্বন করলো চুলের বাজে। ঘুমন্ত সুরেই বলল, লক্ষ্মী বউয়ের মতো স্বামীর কথা শোনো না কেন সিরাত? এই যে আজ কেমন দিব্যি জড়িয়ে ধরে আসো। বুকের ভিতর কেমন অদ্ভুত শান্তি লাগছে তুমি জানো, অথচ ইচ্ছে করেই দূরে চলে যেতে চাও। সিরাত নড়ে চড়ে প্রমুখের পিঠ ঘামছে ধরল। মুহূর্তে ছেলেটি পিক করে হেসে চুলে মুখ ডুবিয়ে ধীর কণ্ঠে বলল, কালকের মতো প্রতিটি রাত তোমার সে নির্লজ্জ রূপ দেখতে চাই। যে নারী আদরে আদরে এক চুলও ছাড় দেয় না তার স্বামীকে, শুধু আসলে ফিরিয়ে দেয়। অসভ্য প্রমুখের বউকে সভ্যতা মানায় না। আমি চাই ঠিক এমন করে ভালোবাসার পাগলামি করো। লাজ লজ্জা নদীতে ধুয়ে স্বামীর কাছে নিজেকে সঁপে দাও। প্রমুখ আস্তে করে মেয়েটির চুলগুলো ঠিক করে দিল। এরপর সিরাতের বাঁধন থেকে নিজেকে আলগোছে ছাড়িয়ে নেয়। সে চায় না লজ্জায় পড়ে যাক মেয়েটি। এমনিতেও কাল মাতলামি করে অজান্তে বিশাল সর্বনাশ করে ফেলেছে। যদিও বলা যায় মেয়েটির মনে নেই, তবুও নিজেকে এভাবে দেখলে অবশ্যই লজ্জা পাবে। সিরাতের কিছু মনে না থাকলেও আফসা আফসা স্মৃতি প্রমুখের মনে আছে। কি পাগলামিটাই না করলো মেয়েটা। প্রমুখ উঠে শাওয়ার নিয়ে কিচেনে চলে গেল। প্রায় দুপুর হয়ে আসায় নিজেই রান্না বসিয়ে দেয়। কেন জানি ইচ্ছে হলো আজ সিরাতের জন্য স্পেশাল ডিশ মেক করার। সেই অনুযায়ী ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, মেয়োনিজ, সালাদ আর কোল্ড ড্রিঙ্কস তৈরি করা শুরু করলো। রান্না প্রায় শেষের দিকে। তখনই মনে পড়ল সিরাত দুর্বল। রাতে হঠাৎ হঠাৎ প্রমুখের উন্মাদনা সামলাতে না পেরে কেমন নিস্তেজ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কয়েকদিন আগেরই সেই তরতাজা গুলোমুলো দেহটা এখন একদম সুনোফুটি। প্রমুখ চিন্তায় ছিল, আবার হিতে যদি বিপরীত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। খুব সতর্কতার সহিতে আদর করে। দুটি ডিম সিদ্ধ বসিয়ে আপেল ড্রাগন কেটে ডাইনিংয়ে রাখল। মনে মনে বলল, মদ খেয়ে যদি ভালো কিছু হয় তাহলে মদই ভালো। আজ থেকে রোজ তোমাকে পানির সাথে মদ খাওয়াবো সিরাত। আর তুমি তখন বেহুশ হয়ে আমার কাছে আসবে, পাগলামি করবে। প্রমুখ সালাদ ছুরির সাহায্যে কাটতে কাটতে কুটিল হেসে আবারও একা একাই বলল, তোমার দেহের প্রতিটি বাজে ওই শুধুই প্রমুখ চৌধুরীর আনাগোনা চলবে। তাতে অন্য কেউ নজর দিলেই সে চোখ দুটো আমি ভস্ম করে দিব, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। তুমি শুধুই আমার। আগা গোড়া পুরোটাই এই প্রমুখ চৌধুরীর। এসির পাওয়ার কম থাকায় সিরাতের ঠান্ডা লাগা শুরু করে। তার উপর গায়ে পাতলা কম্পট। বৃষ্টি হওয়ায় পরিবেশটা শীতল। সে ঠক ঠক করে কাঁপুনি দিতে ঘুম হালকা হয়। এমনিতে কয়েকদিনে দেহ অবহেলায় অযত্নে রক্তশূন্য হয়ে গেছে বোধহয়। তার মধ্যে বল শক্তিও কম। মৃদু ধাক্কা দিলে ঝট করে পড়ে যাবে। না খাওয়ায় ভিতরটাও অস্থির অস্থির লাগে। শীতে কাঁপুনি ধরলেও তার চোখ জোড়া খুলতে ইচ্ছে করছে না। গায়ে কম্পট টেনে কাছুমাছু হয়েই শুয়ে পড়ল। কিন্তু শীতে ঘুমানো দেয়। তার মধ্যে বাথরুমেও যেতে হবে। ভীষণ চাপ দিয়েছে। এবার আর না পেরে চোখ খুলল ধীরে ধীরে। মাথাটা কেমন ঝিমঝিম ধরছে। হাত বের করে মাথা চেপে ধরল। চোখ মুখ কষলে বিছানা থেকে ওঠার জন্য গা থেকে কম্পট সরাতে হকচকিয়ে ওঠে সিরাত। চোখ বড় বড় করে নিজেকে দেখে। তড়িৎ বেগে কম্পট জড়িয়ে নেয়। সারা দেহ কেঁপে ওঠে লজ্জায়। হৃদস্পন্দন গাঢ় হয়।
হালকা ঢোক গেলে মনে করতে থাকে রাতের কথা। তৎক্ষণাতে মনে পড়ল প্রমুখের মদ খাওয়া সহ্য করতে না পেরে নিজেই জেদের বসে ঢকঢক করে গিলেছিল। তার মানে মাতাল হয়ে অঘটন ঘটেছে দুজনের। মাতাল হয়ে কি বলেছে সে? নিশ্চয়ই আবার লোকটা লজ্জায় ফেলবে। অজ্ঞানে কি না করেছে সে কে জানে। সিরাত চোখ খেসে নিজেকে ছিছি করলো। এরপর লম্বা লম্বা শ্বাস টেনে মিনমিন সুরে বলল, পরপুরুষের সাথে তো আর কিছু করিনি। উনি আমার বিয়ে করা জামাই, হালাল পুরুষ। মনকে বৃথা সান্ত্বনা দিয়ে কমফোর্ট গায়ে ওয়াশরুমে গেল। আয়নায় নিজেকে দেখে নাজুক মেয়েটি নুইয়ে পড়ে। ফর্সা দেহে কালছিটে দাগ পড়েছে। সিরাত ঠোঁটে আর গলায় হাত বোলালো। তৎক্ষণাতে গাল দুটো লাল হয়ে যায়। লাজুক হাসি দিয়ে দুহাতে মুখ ডেকে হেসে ফেলল। লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মাতাল লোকের পাল্লায় পড়ে শেষে কিনা সেও বেহায়া হয়ে গেল। নিশ্চয় যা তা বকেছে। এবার ভয় পাচ্ছে শুধু প্রমুখের আবল তাবল কথা বলে লজ্জা বাড়িয়ে দেওয়ার ব্যাপারটা। সে বেংসি কাটল, মুখ বাঁকা করে বলল, যা হওয়ার তা হয়ে গেছে। আমার তো একার দোষ নয়, ইচ্ছে করে তো আর করিনি। তাছাড়া আর যদি কিছু বলে আমিও চুপ থাকবো না। উনি তো আর ধোয়া তুলসী পাতা নন, বরং আস্ত একটা নির্লজ্জ। লজ্জা বাড়িয়ে দিতে আসলে আমিও পাল্টা তর্ক করব। সিরাত শাওয়ার নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো। মনে মনে চাইলেও প্রমুখ বাসায় না থাকুক। বড় শ্বাস পেলে কতদিন পর মুখে ক্রিম লাগায়। এরপর ঠোঁটে দিল লাল লিপস্টিক, যেন বলেও কারো নজরে না যায়। ওড়না ভালোভাবে ঘোমটা দিয়ে আস্তে আস্তে ড্রয়িং রুমে পা বাড়ায়। বৃষ্টির দিনে মনটা একটু শান্তই থাকে, সব কিছু ভালো লাগা অনুভব হয়। এই সময় জুলেখা দুই একজন মেয়ে ছাড়া আর কারো থাকার কথা নয়। ধীরপায়ে হেঁটে ডাইনিংয়ে যেতে তার চক্ষু চারা গাছ। স্বয়ং প্রমুখ চৌধুরী টেবিলে খাবার ডেকোরেশন করছে, মুখে বিন্দু বিন্দু গাম। সিরাত কৌতূহলী দৃষ্টিতে চারপাশে নজর দেয়। প্রমুখ ছাড়া কেউ নেই এখানে। ডাইনিংয়ের খাবার সূক্ষ্ম নয়নে দেখার সময় কানে ভেসে আসে পুরুষালী গড়া নর্মস্বর। মহারানীর ঘুম তাহলে ভাঙল? আমি আরও ভাবলাম ডেকোরেশন করে ডাকতে যাব। যাক, কষ্ট করতে হলো না। এদিকে আসো। সিরাত বোতা মুখে ধীর পায়ে কাছে যায়। সোরের মতো মুখ করেই রইল। প্রমুখ সব ঠিকঠাক করে সিরাতের পানে তাকায়। একদম পা থেকে মাথা পর্যন্ত গভীর নয়নে স্ক্যান করে। সিরাত মাথা নত রেখে অনুভব করছে একজোড়া তীক্ষ্ণ সূচের মতো চক্ষু তার দিকেই বেহায়া নজরে তাকানো। সে চোখ দিয়ে দূর থেকে তাকে যেন বশম করে দেয়। বলেও সাধ্যি হয় না ওই গাঢ় নয়নে নিজের চোখ রাখতে। তলপেটে লাল নীল প্রজাপতিরা উড়ে বেড়ায় ডানা জাপটে। লোকটার স্পর্শ তাকে সর্বাঙ্গে পালা করে তোলে। হৃদয় গহীনে ধক ধক ধ্বনি তোলে সারাক্ষণ। প্রমুখ লিপস্টিক দেওয়া উষ্টে নিজের তর্জনী আঙ্গুল দিয়ে আলতো করে স্পর্শ করলো। মোলায়েম সুরে বলল, কৃত্রিম কিছু দিয়ে আমার আদরের চিহ্ন মুছে ফেলতে পারবে? কতক্ষণ লুকাবে? একসময় ঠিকই লোকচক্ষুর নজরে পড়বে। তোমাকে দেখে তাদের হিংসে হবে। হিংসে হবে কেন? এই যে তুমি কত লাকি, জামাই কতটা ভালোবাসে তোমাকে, তার প্রমাণ হিসাবে ঠোঁটের এই হাল। ইস, একটু বেশি বেসামাল হয়ে গিয়েছিলাম তাই না? অবশ্য তুমি আমার থেকে কম কিসের? যা ভিন্নরূপ দেখিয়েছ কাল, লজ্জায় মুখ দেখাতে পারছিলাম না। কিভাবে চট করে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলে। দুষ্ট কোথাকার, আমার লজ্জা লাগে না বুঝি? এই চুপ করুন। সিরাত দম বন্ধ করেই রইল। প্রমুখ হাত দ্বারা জোরে চেপে লিপস্টিক মুছে ফেলে। থুতনি সহ লিপস্টিক লেগে যায়। প্রমুখ গালে স্লাইড করতে করতে বলল, রাতে যেসব ভয়ঙ্কর পাগলামি করেছ সেসব শব্দ মুখ থেকে বের হয়েছে, মনে আছে তোমার? আমি কিন্তু এই সামনের ভদ্র সিরাতে থেকে রাতেরও নির্লজ্জ সিরাতকে ভীষণ এনজয় করেছি। সিরাত চোখ খেঁচে নেয়। তার মাঝে সেও নেশায় উল্টাপাল্টা কিছু করেছে। লোকটা তো সব কিছুই মিথ্যে বলবে না। ঠিক এই ভয়টাই পাচ্ছিল। দৃঢ় কণ্ঠে বলল, মানে কি করেছি আমি? এখন আমি লাইভ করে দেখাবো। অবশ্য আমার কোনো প্রবলেম নেই, চলো শুরু করি। না। সিরাত মুখে হাত রাখল। প্রমুখ হেসে টি শার্টের উপর হাত রেখে গলা সে লাল দাগ দেখিয়ে বলল, লুক অ্যাট মি সিরাত। সিরাত চট করে দেখল গলা সে লাল দাগগুলো। এখন নিজের গলা তার কথা আটকে গেল। প্রমুখ বাঁকা হেসে দূরে সরল। বলল, স্বামীর সামনে ভদ্রলোকের মুখোশ পরে থাকতে হবে না। আমি হাড়ে হাড়ে কালকে টের পেয়েছি তুমি আমার থেকেও আরও এক কাঠি উপরে। শুধু ঢং ধরে থাকো। আসলে বড় নির্লজ্জ লাগামহীন তো তুমি। আপনার মতো নির্লজ্জের সাথে থাকতে থাকতে আমার এই অধঃপতন হচ্ছে। আমিও নির্লজ্জ হয়ে যাচ্ছি। সব দোষ ওই আপনার। ইস জান, এভাবে বলো না, লজ্জা পাচ্ছি তো। কথা শেষে প্রমুখ দুহাতে মুখ ডেকে লজ্জা পাওয়ার ভান করল, যেন সে খুবই লজ্জাবতী। বইয়ের আদরে লাল হয়ে যাচ্ছে। সিরাতের মেজাজ চটে যায়।
লোকটার ঢং যেন দিন দিন বেড়েই যাচ্ছে। রাগে পেটে হিসিয়ে বলল, নাটক কম করুন। আমার কি হুঁশ ছিল? তাছাড়া এখন কিছু না করলেও আপনি মিথ্যে অপবাদ দিবেন, বিকজ আমার তো কিছুই মনে নেই। আপনি যে শয়তান, সুযোগ পেয়েই পচানো শুরু করেন। আজ তো আরও কাজ হয়েছে, মুখ তো থামবেই না আজ। বলুন বলুন, তাতে আমার কি? যেটা মনেই নেই সে বিষয় নিয়ে লজ্জা পাওয়াটাও বোকামি। হতেও পারে একটু একটু কিছু একটা হয়েছে, আপনি তার চেয়ে বাড়িয়ে বাড়িয়ে বলছেন। সিরাত একদমই কথাগুলো বলে প্রতিবাদ করলো। তার কথা সে কিছু করেনি, কখনোই বড় কিছু তার দ্বারা হতেই পারে না, সেটা সজ্ঞানে হোক অথবা অজ্ঞানে। কখনোই সে সেটা মানবে না। তার উপরে নাটকবাজ লোকের কথায় দমে যাবে না। প্রমুখ তৎক্ষণাতে শব্দ করে হেসে ওঠে। এগিয়ে সিরাতের বাহু টেনে চেয়ারে বসালো। খাবার সার্ভ করে বলল, টেস্ট করে দেখো। তোমার জন্য পাক্কা 2 ঘন্টা ধরে কিচেনে পড়ে আছি। আমার জন্য? হ্যাঁ, শুধুই তোমার জন্য। প্রমুখ মাথা ঝাঁকিয়ে পল সিরাতের মুখের সামনে ধরল। মেয়েটি এক কামড় দিয়ে বলল, সার্ভেন্ট থাকতে কষ্ট করতে গেলেন কেন? বউয়ের জন্যই তো কষ্ট করা। দিন দিন বউটা কেমন শুকিয়ে যাচ্ছে। আদর করার সময় ঠিকমতো আমাকে সামলাতেও পারছে না। আমি তো ভয়ে ভয়ে ছিলাম কখন আবার জ্ঞান হারিয়ে ফেল। আমারও কষ্ট হচ্ছিল, তাই সিদ্ধান্ত নিয়েছি আগের মতো টাটকা করে তুলব, যাতে হাতির ভরে পিঁপড়ে না মরে। সিরাত কেশি উঠল, চোখ পাকিয়ে বিড়বিড় করল, নির্লজ্জ কোথাকার। প্রমুখ চোখে ফিসফিস করে বলল, চুমুটা অনেক সফট ছিল, সাথে তোমার উম্মাদের ন্যায় পাগলামি। আমি তো সামলাতেই হিমশিম খাচ্ছিলাম। চুপ, আর একটা কথাও বললে বাসা থেকে বেরিয়ে যাব। সিরাত রাগান্বিত গলায় বলল। প্রমুখ ঠোঁট টিপে টিপে হাসছে। আস্ত ডিমটা সিরাতের মুখে পুড়ে দিয়ে মজার ছলে বলল, চিবিয়ে খেয়ে ফেলো। মনে করো ডিমটা আমার মাথা। বউদের ধর্মই জামাইদের মাথা চিবিয়ে খাওয়া। আমি জানি বাকি বউজাদের মতো তুমিও খুবই পারবে, আই মিন চিবিয়ে খেতে। সিরাত পিক করেই হেসে খেয়ে নিল। এতদিন পর বউয়ের মুখে হাসি দেখে হৃদয়টা তার শীতল হয়ে গেল। দীর্ঘশ্বাস পেলে সিরাতের পাশে চেয়ারে বসলো। চামচের সাহায্যে ফ্রাইড রাইস নিজ হাতেই এই প্রথম সিরাতকে খাইয়ে দেয়। যে মানুষটা কখনোই কাউকে খাইয়ে দেওয়া তো দূরের কথা, সেই মানুষটা আজ বউয়ের জন্য নিজ হাতে সব রান্না করে আবার খাইয়েও দিচ্ছে। সিরাত চোখে মুখে বিস্ময় নিয়েই হা করল। প্রমুখ মৃদু হেসে ধীরে ধীরে সম্পূর্ণ খাইয়ে মুখ মুছে পড়ল। রুমে গিয়ে রেস্ট নাও, আমি আসছি। কথা দাও, আজ থেকে তুমি আমার কথা শুনবে। আমি যা যা বলবো তাই করব। শুনবো। শোনো সিরাত, জন্ম মৃত্যু স্বাভাবিকভাবে নাও, মনকে মানাতে শিখো। আমাদের চারপাশে কত শত মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, তাই কি আমরা মরে যাব? আমার কিছু হলে তুমি কি মারা যাবে? না, দিব্যি বেঁচে থাকবে। কিন্তু এটা সত্যি, মনের মরণ হবে, কষ্ট পাবে। যারা বলে তোমার কিছু হলে বাঁচবো না, তারা বোকা। ওরা আবেগে বুঝেই না একজন মরলে সে কখনো মরবে না, যতদিন উপর থেকে ডাক না আসবে। বাচ্চামি করেও পারবে না। বিবেক দিয়ে ভাবো, আমার কিছু হলেও তুমি দিব্যি বেঁচে থাকবে। শুধু এভাবে না খেয়ে নিজেকে কষ্ট দেওয়া ছাড়া কিছুই করতে পারবে না। এতে তোমারই ক্ষতি। তাই বলছি, বিশ্রী সত্যিটা তুমি মেনে নাও। এসব করলেও কখনোই মা ফিরে আসবে না। প্রমুখ একদমই কথাগুলো বলে লম্বা একটা শ্বাস নিল। তার গলা জড়িয়ে আসছে। দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, আমরাও এই পৃথিবীতে সারাটা জীবন থাকবো না। এটা যত শীঘ্রই মেনে নিতে পারবে, মন শক্ত করে বাঁচবে, ততই মঙ্গল। এই, আমাকে দেখো, আমি তো দিব্যি বেঁচে আছি। আমিও কিন্তু তোমার মতোই, কেউ নেই তুমি ছাড়া। এখন সেই তুমি যদি দূরত্ব বাড়িয়ে দূরে দূরে থাকো, আমার কি কষ্ট হবে না? আমাকে কি একটু দয়া করা যায় না? নিজের জন্য না হোক, অন্তত আমার জন্য নিজেকে একটু সামলাও, একটু কাছে টেনে নাও। দেখবে সব কষ্ট দূর হয়ে গেছে। এই দূরত্ব আমি মানতে পারছি না। তোমার জন্য আমি কোনো কিছুতেই ফোকাস করতে পারছি না। এতে কিন্তু আমাদেরই ক্ষতি। মায়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা আমাদের দায়িত্ব। তাই মনকে শক্ত করে আমার পাশে থাকো। দ্রুতই উনিকে বের করব আমি। কি এমন কারণ ছিল যার ফলে তাকে এমন করলো? তুমি কিছু জানলেও আমাকে শেয়ার করো। সিরাত মন দিয়ে প্রতিটি কথা শুনল। বিবেক দিয়ে ভেবে নরম স্বরে বলল, মা এ সম্পর্কে কিছুই জানায়নি আমাকে। প্রমুখ সিরাতের মাথা আগলে ধরে জড়িয়ে ধরে কোমল গলায় বলল, শুধু মনে রেখো, এই পৃথিবীতে তুমি আমার, আমি তোমার। আমাদের আর কেউ নেই, কেউ না। এরপর দূরত্ব বাড়ালে সহ্য করতে পারবো না, একদম মেরে ফেলবো। সত্যি বলছি, মেরেই ফেলবো। সিরাত হাসল। প্রমুখ ওর কানের কাছে ফিসফিস করে বলল, সরি। কেন? মায়ের মৃত্যুর পর তোমাকে সঙ্গ দিতে পারিনি। ভুল সময়ে অসুস্থ হয়ে তোমার পাশে থাকতে পারিনি। আমি খুবই বাজে স্বামী। বউয়ের দুঃখের সময় ভালোবেসে কাছে না টেনে একা থাকতে দিয়েছি। অজান্তেই কষ্ট দিয়েছি।
আমি সত্যি খুব সরি। এই অসভ্য পুরুষটাকে কি ক্ষমা করা যাবে ম্যাডাম? সে কি ক্ষমার যোগ্য, নাকি কঠিন শাস্তি ভোগ করতে হবে? সিরাত গাল ফুলিয়ে মিকে রাগ দেখিয়ে বলল, ভোগ করতে হবে। আপনি খুবই খারাপ। সিরাত নিমিষেই পুফি উঠল। প্রমুখ আলগোসে বউকে কোলে তুলে নিয়ে এগিয়ে যায় বারান্দায়। সোফায় নিজে শুইয়ে দিয়ে তার উপর সিরাতকে শোয়ালো। মেয়েটি তার বুকের মাঝে চুপটি করে লেপ্টে রইল। বাঘা গলায় বলল, আমিও খুব খুব সরি। প্রমুখ দুহাতে সিরাতের পিঠ শক্ত করে ধরে পিস করে বলল, কেন? এই যে আপনার অসুস্থতায় পাশে না থেকে অদৃশ্য একটা দেওয়াল তুলে দিয়েছি, নিজেকে দূরে দূরে রেখেছি, অজান্তে বারবার কষ্ট দিয়ে ফেলেছি। আমার উচিত ছিল স্বামীর অসুস্থতায় সেবা করে সুস্থ করা। আমিও বউ হিসাবে ভীষণ পচা, খুব খুব পচা। দিন, কি শাস্তি দিবেন দিন? তো ভিউয়ার্স, গল্পটির নাম অল্প স্বল্প প্রেমের গল্প। অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।